আমি 2 মাসের অন্তঃসত্ত্বা। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার সন্তানের বাবাকে। আর সেখানে আপনি এত বড় একজন বিজনেসম্যান হয়ে আমাকে বিয়ে করতে চাইছেন কেন মিস্টার অভিত রায়জাদা? আপনি আমার সম্পর্কে এত বড় একটা সত্যি জেনেও বিয়েতে এত এক্সাইটেড? হাউ ইজ ইট পসিবল? যেখানে আমি এসব শুনে হতবাক হয়ে গিয়েছিলাম, সেখানে আপনার কাছে কি নিজের ব্যবহারগুলো আশ্চর্যজনক লাগছে না? এক নাগাড়ে কথাগুলো বলে ঘন ঘন নিঃশ্বাস ফেলে অভিদের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করে রুহি। কিন্তু অভিদের মাঝে কোনো পরিবর্তন দেখতে না পেয়ে মনের ভেতরে থাকা রাগটা আরো দ্বিগুণ হয়ে গেল রুহির। অভিদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে পায়ের উপর পা তুলে সোফায় বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে। অভিদকে ডোন্ট কেয়ার ভাব নিয়ে থাকতে দেখে রুহির মাথার রক্ত গরম হয়ে গেল। রুহি রেগে বলে ওঠে, আপনি কি শুনতে পারছেন না আমার কথা? আপনি কেন আমাকে বিয়ে করতে চাইছেন? আমি কিছুতেই এই বিয়ে করব না মিস্টার অভিত রায়জাদা। অভিদ এবার হাতে থাকা গ্লাসটা সামনে টি টেবিলে রেখে রুহির বরাবর দাঁড়িয়ে ঘন চুলগুলোতে হাত বুলিয়ে লিভিং রুম পর্যবেক্ষণ করে নিল। সব সার্ভেন্টরা রুহির দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, আর রুহির পেছনে রায়হান চুপ করে দাঁড়িয়ে আছে। অভিদ গম্ভীর গলায় সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোমাদের কি দাঁড়িয়ে থেকে তামাশা দেখার জন্য কাজে রাখা হয়েছে? যাও, যার যার কাজে যাও। অভিদের ধমক শুনে প্রত্যেকে ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে চলে গেল। আর রুহির কলিজা শুকিয়ে গেল অভিদের ধমক শুনে। অভিদ এবার রুহির দিকে তাকালো, শীতল দৃষ্টি নিক্ষেপ করে শান্ত গলায় বলে ওঠে, কথা বলা শেষ তোমার নাকি আরো কিছু বলবে? অভিদের কথা শুনে রুহির গায়ে কাঁটা দিতে লাগে। কিছুক্ষণ চুপ থেকে রুহি কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমার মতামত জানিয়েছি। এবার আপনি এই বিয়ে যে করে হোক বন্ধ করুন। অভিদ চোখের ইশারায় কিছু একটা বলল। রুহি বুঝতে না পেরে পেছনে তাকায়। পেছনে তাকাতেই রায়হান একবার রুহির দিকে তাকিয়ে চুপচাপ সেখান থেকে প্রস্থান করে। রুহি এবার ঢোক গিলে অভিদের দিকে তাকায়। রুহি কিছু বুঝে ওঠার আগেই অভিদ রুহির হাত চেপে ধরে টান দিয়ে সোফায় বসিয়ে দেয়। রুহির দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, আমি কি তোমার মতামত জানতে চেয়েছি? রুহি চোখ বড় বড় করে অভিদের দিকে তাকায়। ভয়ে মনে হচ্ছে হাট লাফিয়েই বেরিয়ে যাবে। অভিদের রক্তিম চোখ জোড়া দেখে রুহির গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। অভিদ রুহিকে চুপ দেখে প্রচন্ড রেগে গেল। জোরে ধমক দিয়ে বলল, অ্যান্সার মি ড্যাম। আমি তোমার কোনো ডিসিশন জানতে চেয়েছি? রুহি ভয়ে চোখ বন্ধ করে নেয়। ভয়ে কিছু বলতেও পারছে না, কাঁদো কাঁদো হয়ে শুধু মাথা নাড়িয়ে না বোঝালো। অভিদ উত্তর পেয়ে রাগী গলায় বলে, তাহলে কেন এসেছো এখানে তুমি? বিয়ের আগে বিনা অনুমতিতে তুমি বাড়ি থেকে বের হয়েছো কেন? তাও আবার কাউকে না জানিয়ে। আমার বাড়িতে আসার অনুমতি কে দিয়েছে তোমাকে? রুহি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি তো আপনার সাথে কথা বলার জন্য এসেছি। আমি এই বিয়ে করতে পারবো না। প্লিজ আপনি নিজের ক্ষমতা দেখিয়ে আমাকে বিয়ে করতে চাইবেন না। আমাকে এইভাবে বিভ্রান্ত করলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। অভিদ রুহির ওপর থেকে সরে সোজা হয়ে দাঁড়ালো। রুহির সামনে টি টেবিলে বসে পড়ল অভিদ। রুহি ঢোক গিলে গুটি গুটি বেড়ে বসলো। অভিদ ফলের ওপর থেকে ছুরিটা হাতে নিয়ে সেটা দেখতে দেখতে বলে, কে বলেছে তোমাকে আমি ক্ষমতা দেখিয়ে তোমাকে বিয়ে করতে চাইছি? আগে বলো, তুমি এই বিয়েতে রাজি না কেন? রুহি একবার ছুরির দিকে তাকালো, আবার অভিদের দিকে তাকালো। রুহির ইচ্ছে করছে জোরে জোরে কাঁদতে। অভিদ এভাবে তাকে ভয় দেখাচ্ছে কেন সেটা বুঝে উঠতে পারছে না রুহি। রুহি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শক্ত করতে চাইলো। কিছুটা শক্ত হয়ে বসে শক্ত গলায় বলল, আমি আমার বাবাকে খুব ভালো করে চিনি। আপনি ক্ষমতার জোর না দেখালে বাবা আমার এই অবস্থায় বিয়েতে কিছুতেই রাজি হতো না। আমি প্রেগন্যান্ট সেটা ভালো করেই জানেন, কিন্তু আমি এখনো জানি না এই সন্তানের বাবাকে। আমি তাকে খুঁজে বের করতে চাই। তাকে খুঁজে বের করব এমন কোনো ক্লু পাচ্ছি না। সেখানে আপনি এসে আরেক ঝামেলা বাঁধিয়ে রেখেছেন। আমি বিয়ে করব না মানে করব না। অভিদ অট্টহাসিতে মেতে ওঠে। রুহি অভিদকে এভাবে হাসতে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। হাসির মতো কি এমন বলেছে যে অভিদ এভাবে হাসছে? রুহি আবার তার কথাগুলো পুনরায় ভেবে দেখলো। হাসির মতো তো কিছুই বলেনি, তাহলে লোকটা এইভাবে হাসছে কেন? রুহির ভাবনার মাঝেই অভিদ হাসতে হাসতে থামিয়ে বলে ওঠে, লাইক সিরিয়াসলি? তুমি কি বলছো জানো তো নাকি? তুমি এত ভালো জোকস বলতে পারো আমি জানতামই না। আমার খুবই ভালো লাগছে। আমার হবু বউ অনেক ভালো জোকস বলতে পারে এটা ভেবে। আচ্ছা একটা কথা বলো, যেখানে তোমার গত 1.5 বছর আগের কথা মনেই নেই, সেখানে তুমি কি করে তোমার সন্তানের বাবাকে খুঁজে পাবে? মানে আমাকে একটু
বুঝিয়ে বলো, আমিও একটু তাকে খুঁজে বের করতে হেল্প করব তোমাকে। অভিদের কথা শুনে রুহি মাথা নিচু করে নিলেও আবার চমকে তাকিয়ে বলে, 1.5 বছর মানে? আপনাকে 1.5 বছরের কথা কে বলেছে? মা বাবা বলেছে। আমি গত 4 থেকে 5 মাসের কথা মনে নেই। আপনি মিথ্যা কথা বলছেন কেন? অভি তার অধৈর্যরা ভিজিয়ে বলে, 1.5 বছর হোক আর 4-5 হোক, সেটা আমার দেখার বিষয় নয়। সেই সময়ের কথা না তোমার মনে আছে, আর না তোমার মা বাবা কিছু বলেছে। তাহলে কি করে খুঁজে পাবে তুমি? আর চাইলেও এত সহজে খুঁজে বের করতে পারবে না তুমি। যাই হোক, কালকে আমাদের বিয়ে। এখন চুপচাপ বাড়িতে যাও। রুহি রেগে দাঁড়িয়ে বলল, বিয়ে মানে কি? আপনাকে আর কতবার বলবো আমি বিয়ে করব না আপনাকে? আচ্ছা আপনিই বলুন, আপনি আমার এই সন্তানকে কোনো দিন নিজের সন্তান বলে মেনে নিতে পারবেন? শুধু শুধু কেন নিজের আর আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন? অভিদ হাতের ছুরিটা নিয়ে এগিয়ে আসে। রুহি সেটা দেখে ভয়ে চিৎকার দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই অভিদ ছুরিটা দিয়ে রুহির গালে স্লাইড করতে করতে শীতল কণ্ঠে বলে, আমি আমার কাজ নিয়ে কৈফিয়ত কাউকে দেই না। আমি কি করছি, কেন করছি সেটা তোমার জানার প্রয়োজন নেই। এমনও হতে পারে তুমি তোমার বাচ্চার বাবার খোঁজ নিতে গিয়ে জানতে পারলে যে সেই বাচ্চাটা অবৈধ। যাই হোক, আমি কি বলতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাই চুপচাপ বাড়িতে গিয়ে কালকের বিয়ের জন্য প্রস্তুতি নাও। আমার হবু সন্তানের যাতে কোনো প্রবলেম না হয়। আর একটা কথা বললে না, তোমার জন্য ভালো হবে, আর না তোমার পরিবারের জন্য। গেট আউট ফ্রম হিয়ার। অভিদের ধমক শুনে রুহি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। চোখ খুলে দেখে অভিদ তার ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। রুহি এই বাঁকা হাসি থেকে আর কিছু বলার সাহস জোগাতে পারল না। কাঁপতে কাঁপতে অভিদের দিকে তাকিয়ে থাকে। অভিদ ছুরি দিয়ে দরজার দিকে ইশারা করে। রুহি ছলছল চোখ জোড়া নিয়ে সেদিকে এগিয়ে যেতে থাকে। অভি জোরে জোরে শ্বাস নিয়ে আবারও রুহির পেছন গম্ভীর গলায় বলে ওঠে, যাওয়ার আগে আরেকটা কথা শুনে যাও। আমার আরো একটা পরিচয় রয়েছে, যার বিষয়ে অনেকেই অবগত নয়। তুমি বিয়ের পর জানতে পারবে সেটা। তাই এখন সাবধান করছি। তুমি যদি বিয়েতে কোনো ঝামেলা করার চেষ্টা করো, তাহলে তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই তোমার থেকে বিচ্ছিন্ন করতে আমার 2 সেকেন্ডও লাগবে না। সো বি কেয়ারফুল। রুহি পাথরের মতন জমে গেল। অভিদ কি করে এই কথাগুলো বলতে পারলো সেটা রুহি ভাবতে পারল না। লোকটা এতটা নিষ্ঠুর। এই লোকটার সাথে কিভাবে থাকবে সে? ভাবতে ভাবতে রুহি চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। রুহির যাহার পথ চেয়ে তাকিয়ে থাকে অভিদ। কাঁধে কেউ হাত রাখতেই অভিদ একটা ঢোক গেলে পেছনে ফিরে তাকায়। পেছনে রায়হানকে দেখে চোখের কোণের অবাধ্য পানিগুলো গড়িয়ে পড়ে। রায়হান শক্ত হাতে অভিদের 2 কাঁধ ধরে বলে, পরিস্থিতির শিকার তোরা, এইটুকু তো মেনে নিতেই হবে তোকে। এত সহজে হার মানলে চলবে না অবিদ। এই পথের যাত্রা যখন শুরু হয়েছে, তাহলে দেখো কত দূরে যায়। তোর মাফিয়া আর বিজনেসম্যান হতে কম সময় লাগেনি। বছরের পর বছর যাওয়ার পর আজকে তোর এই রাজত্ব, সেখানে তুই এখনই হার মানলে তোর এত বছরের সব চেষ্টা বৃথা হয়ে যাবে। অভিদ রায়জাদা হয়ে এভাবে ভেঙে পড়লে চলবে না, শক্ত কর নিজেকে। অভিদ জোরে জোরে শ্বাস নিয়ে মাথা নেড়ে গম্ভীর গলায় বলে, বিয়ের সব কাজ শেষ করে আমাদের সবচেয়ে বড় কাজটা শুরু করতে হবে। তুই স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো শেষ করে নে। রায়হান মাথা নেড়ে ঠিক আছে বলল। অভিদ হনহন পায়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। রুহি নিজের বাড়িতে ঢুকেই প্রথমে বাবাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। রুহি মাথা নিচু করে তার সামনে গিয়ে দাঁড়ালো। আনিল আহমেদ গম্ভীর গলায় বলে, কোথায় গিয়েছিলে তুমি আমাদের কাউকে কিছু না বলে? রুহি উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আনিল আহমেদ রুহিকে চুপ দেখে বলে, কি হলো, চুপ করে আছো কেন? ভেতরে এসে বলো কোথায় গিয়েছিলে। আনিল আহমেদ রুহির রাস্তা থেকে সরে দাঁড়াতেই রুহি ধীর পায়ে লিভিং রুমে গিয়ে বসে। চারদিকে তাকিয়ে বুঝতে পারলো সবাই তার জন্যই অপেক্ষা করছিল। রুহি গুটি মেরে বসে রইল। রুহির মা সানিয়া বেগম চিন্তিত হয়ে বলে, কোথায় গিয়েছিলি তুই? এ অবস্থায় তোকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছিলাম আমি। আমার কথা শুনিসনি, তার উপর গাড়িও না নিয়ে চলে গিয়েছিস। আমরা যে চিন্তা করছি সেই কথা খেয়াল আছে তোর? রুহি অভিদের সব কথা ওদের বলবে বলে ঠিক করলো। রুহি সবার দিকে চোখ বুলিয়ে নেয়। বাড়ির লোক ছাড়া বাইরের কোনো মানুষই নেই এখানে। তাই অভিদের ভয় দেখানো সব কথা একে একে বলে দেয় রুহি। সব কথা বলার পর দেখলো পরিবেশটা একদম নীরব হয়ে আছে। রুহি তার বাবার দিকে আকুতি ভরা চাহনি দিয়ে বলে,
আব্বু দয়া করে আপনি এই বিয়েটা বন্ধ করুন। আপনি কেন রাজি হয়েছিলেন? যার সাথে বিয়ে ঠিক করেছেন সেই লোকটাই আজকে এত বড় একটা হুমকি দিয়েছে। তার সাথে আমি কিভাবে কাটাবো সারা জীবন? আনিল আহমেদের বড় মেয়ের এরকম আকুতি দেখে খুবই মায়া লাগলো, কিন্তু সেটা একদমই প্রকাশ করলো না। বিয়েটা না হলে যে তার মেয়ের জীবন এমনি ধ্বংস হয়ে যাবে, বাবা হয়ে কি করে সেটা হতে দেবে? আনিল আহমেদ নিজেকে শক্ত রেখে বলল, তোমাকে যা বলা হয়েছে তাই করতে হবে, এর বাইরে কিছু করবে না, এটা আমার আদেশ। একটা কথা মনে রেখো, আমরা যা করছি সব তোমার ভালোর জন্যই করছি এবং করব। তো এইসব নিয়ে ভাববে না। আর তাও যদি তোমার কোনো কথা থাকে তাহলে বলবো, তোমার সন্তানের কথা চিন্তা করে আমাদের মান সম্মানের কথা ভেবে বিয়েটা করো। আনিল আহমেদ তার কথা শেষ করে দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করেন। রুহি স্তব্ধ হয়ে বসে রইল। তার বাবার কথাগুলো তার মনে এক বাধা সৃষ্টি করেছে। রুহি কাঁদতে কাঁদতে এবার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু তুমি এখনো কিছু বলবে না আমাকে? বলো না আম্মু, আমার 4-5 মাসের কথা মনে নেই কেন? আমার এই সন্তানের পরিচয় কি? কিছু তো বলো। এভাবে চুপ থাকলে আমি আমার ভেতর এত দ্বিধা নিয়ে কি করে থাকবো? সানিয়া বেগম শান্ত চাহনি দিয়ে রুহির দিকে তাকিয়ে বলে, এতগুলো প্রশ্নের একটা উত্তর? তোমার সন্তানের পরিচয় হলো তোমার আর অভিদের সন্তান। আর কোনো প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সানিয়া বেগমও তার স্থান ত্যাগ করে। রুহি এবার কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। মিশু নীলা ভয় পেয়ে এগিয়ে আসার আগেই রুহি নিজের রুমে ছুটে চলে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কাঁদতে লাগে। মিশু আর নীলা এসে দরজায় বাড়ি দিতে থাকে। মিশু চেঁচিয়ে বলে, করবি তো? তোর বাচ্চার কথা তো একবার চিন্তা করতে হবে তো। মিশু নীলা এভাবে প্রায় ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়ে। আধ ঘন্টা পর রুহি দরজা খুলেই নীলাকে জড়িয়ে ধরে ঢুকরে কাঁদতে কাঁদতে বলে, আপু দেখেছো, কেউ আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। তুমি আমাকে বলবে কি হয়েছিল প্লিজ আপু? নীলা ঢোক গিলে মিশুর দিকে তাকালো। মিশু প্রচুর আশঙ্কা নিয়ে তাকিয়ে আছে। ডানে বায়ে মাথা নেড়ে কিছু বলতে নিষেধ করে। নীলা রুহির মাথায় হাত বুলিয়ে বলে, সব বলবো, আগে তুই শান্ত হয়ে নে, তারপর বাকি সব। মিশু প্রচুর আশঙ্কা নিয়ে তাকিয়ে আছে। ডানে বায়ে মাথা নেড়ে কিছু বলতে নিষেধ করে। নীলা রুহির মাথায় হাত বুলিয়ে বলে, সব বলবো, আগে তুই শান্ত হ, তারপর বাকি সব। মিশু আর নীলা রুহিকে রুমে এনে বসিয়ে দিল। নীলা রুহির চোখ মুছিয়ে দেয়। রুহি এখনো হিচকি তুলছে। নীলা চোখ মুছতেই আবার চোখ পানি ভরিয়ে তোলে। কাঁদো কাঁদো গলায় বলল, বলো আপি, তোমরা তো সব জানো তাই না? নীলা মুচকি হাসি দিল। রুহি হাত জোড়া নিজের কোলে রেখে বলে, আজ রুহি তুই অভিদ রায়জাদার বাড়ির ঠিকানা কোথায় পেয়েছিস? মানে তুই তো অভিদ ভাইয়ার পূর্ব পরিচিত না, আবার তোর কাছে ফোনও নেই যে তুই নেট থেকে বের করবি। কোথায় পেয়েছিস তুই? রুহি ফ্যাল করে তাকিয়ে থাকে নীলার দিকে। মিশু রুহির মুখের সামনে চুটকি বাজিয়ে বলে, কি রে, তুই এভাবে তবদা মেরে বসে আছিস কেন? আবু কি জিজ্ঞেস করছি, শুনেছিস? রুহি অবাক স্বরে বলে, আমি জানি না, ভুলে গিয়েছি আমি কিভাবে গিয়েছিলাম। আমি তো সত্যিই চিনতাম না ওই এলাকা। আমি অজান্তেই এক ট্যাক্সি নিয়ে সেখানে চলে গিয়েছি। জানো আপু, বাড়িটা দেখে আমার কেমন যেন লেগেছিল। নীলা একবার মিশুর দিকে তাকিয়ে আবার রুহির দিকে তাকিয়ে জিজ্ঞাসা স্বরে বলে, আর অভিদ ভাইয়াকে দেখে, ওনাকে দেখে তোর কি পরিচিত লেগেছে? রুহি বিরক্তিকর স্বরে বলে, আর পরিচিত? বাড়িতে এতগুলো বডিগার্ড সার্ভেন্ট দেখে আমার মাথা ঘুরছিল। আর ওই অভিত রায়জাদাকে দেখে তো আমার রাগে মাথা টকবক করছিল। রুহি তার কথা শেষ করে ফুঁসতে লাগলো। নীলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, এবার একটু রেস্ট কর। কালকে তোর বিয়ে, তাই কম ধকল যাবে না তোর উপর। আজকে ভালো করে রেস্ট নে। রুহি তাড়াহুড়ো করে বলে, কিন্তু তুমি তো বলেছিলে আমাকে সব বলবে। নীলা রুহির কথা শুনেও না শোনার ভান করে রুহির মেডিসিন বের করে সেগুলোতে একটা স্লিপিং পিলো অ্যাড করে রুহির হাতে দিয়ে কড়া গলায় বলে, এখনই এগুলো খাবি? রুহি নীলার কথা শুনবে বলে তাড়াতাড়ি সব মেডিসিন খেয়ে নিল। পানির গ্লাস রেখে কিছু বলতে নিলেই নীলা রুহিকে টেনে বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রুহি বারবার একই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। নীলা আর মিশু স্বস্তির নিঃশ্বাস ফেলে রুহি ঘুমিয়ে যাওয়ায় মিশু নীলাকে বলে, আপু, তুমি তোমার রুমে চলে যাও, আমি রুহির কাছে থাকবো। নীলা সম্মতি জানিয়ে রুম থেকে বেরিয়ে যায়।
মিশু ল্যাপটপ এনে রুহির পাশে বসে থাকে। নীলা নিচে এসে দেখলো তার বাবা মাত্রই অভিদের সাথে কথা বলে ফোন রাখে। নীলা আনোয়ার এহসানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, বাবা, কালকে কি সত্যি ওদের বিয়ে হবে? তোমার কি মনে হয় এত সব কিছু এমনি ঘটেছে? কালকে অভিদের হাতে আমরা আমাদের মেয়েকে তুলে দিব। নীলা আর কোনো কথা বাড়ালো না। আনোয়ার এহসান আর আনিল আহমেদ দুজন কালকের বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। সানিয়া বেগম আর নয়না বেগম রান্নাঘরে চলে যায়। আনিল আহমেদ এখানকার ভার্সিটির সম্মানিত একজন প্রিন্সিপাল স্যার। প্রায় 10 বছর ধরে এই ভার্সিটিতে রয়েছেন তিনি। আনোয়ার এহসানের কয়েকটা নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। রুহি আর রাইমা আনিল আহমেদ আর সানিয়া বেগমের 2 মেয়ে। রাইমা কলেজের স্টুডেন্ট। নীলা, নিলয়, মিশু, আনোয়ার এহসান আর নয়না বেগমের 3 ছেলে মেয়ে। নীলা অনার্স কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে, আর নিলয় একজন ডক্টর। নিলয় কয়েকদিন আগে ক্যাম্পিং এ গিয়েছে। মিশু এখনো তার স্বপ্নের ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অন্ধকার সিক্রেট রুমে অভিদের ল্যাপটপের আলোটা বেশ ছড়িয়ে রয়েছে। অভিদ সামনে চেয়ারে বসে রাশভারী চাহনি দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে রয়েছে একমনে। ল্যাপটপের স্ক্রিনে কারো কারো অসহায়ের মুখশ্রী দেখে অভিদের মনে জ্বলে থাকা প্রতিশোধের আগুন হিম শীতল হয়ে আসছে। সিক্রেট রুমের দরজা খুলে রায়হান সেখানে প্রবেশ করে। অভিদের ঠোঁটের কোণে বাঁকা হাসি লেগে রয়েছে। সেটা দেখে রায়হানও বাঁকা হাসি দিয়ে এগিয়ে আসে। রায়হানের উপস্থিতি টের পেয়ে অভিদ গম্ভীর গলায় বলল, কপির কোনো খোঁজ পেয়েছিস? রায়হানের মুখ মলিন হয়ে গেল। নিচু গলায় বলে, না, এখনো কোনো খোঁজ পাইনি। অভিদ দাঁতে দাঁত চেপে বসে থাকে। এত বছর ধরে একটা মানুষকে খুঁজে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত সেই মানুষের কোনো অস্তিত্ব খুঁজে পেল না। অভিদ আঙুল দিয়ে জোরে জোরে নিজের কপাল ঘষতে থাকে। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে হাসি মুখে বলে, মিস্টার সিনিয়র রাইজারা কবে আসছে? অভিদের কথা শুনে রায়হানের চোখে মুখে চরম বিরক্তি আর রাগ প্রকাশ পেল। রাগে কিরমির করতে করতে বলে, ওই লোকটাকে কিভাবে সহ্য করিস তুই? ওই জানোয়ারকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। ইচ্ছে করে ওকে মেরে ফেলি আমি। ওকে মেরে আমি নিজে মরে গেলেও কোনো কষ্ট থাকবে না আমার। অভিদ চোয়াল শক্ত করে চোখ রাঙিয়ে রায়হানের দিকে তাকায়। রায়হান মুখ বাঁকিয়ে আস্তে করে বলে, ঠিক আছে, আর বলবো না। খবর পেয়েছি তোর সিগারেট থুকু সিনিয়র মশাই আগামী মাসে বিডিতে আসার প্ল্যান করছে। অবিদ এক ভুরু উঁচু করে তাকিয়ে থেকে কিছু একটা ভাবতে থাকে। আমি গভীর চাহনি দিয়ে পর্যবেক্ষণ করেও কিছু ধরতে পারলাম না। অবিদ কিছুক্ষণ পর গভীর গলায় বলে, কালকে সকালে অফিসে যাব, তৈরি থাকিস। বলেই অভিদ তার লাইব্রেরির সমান এক স্তূপ থেকে কয়েকটা লাইন বের করতে থাকে। রায়হান বিস্ময় নিয়ে বলে, কি কালকে তোর বিয়ে আর তুই কালকে অফিসে যাবি? অবিশ্বাস। অভিদ বিরক্তিকর চাহনি দিয়ে রায়হানের দিকে তাকালো। রাশভারী কণ্ঠে বলে, আমি কাজ ফেলে রাখতে চাই না। কালকে অফিসে যেতেই হবে, না হলে আবার এক বিপদ আসবে। রায়হান মাথা চুলকে বলে, তাই বলে বিয়ের দিন? এটা কি ঠিক? অভিদ তার দরকারি ফাইল নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, সবই ঠিক। কালকে বিয়ের ব্যস্ততায় 1 ঘন্টার জন্য অফিসে গেলে আই থিংক কেউ টের পাবে না। এইটা আমাদের জন্য সঠিক সময়। এবার তুই রুম থেকে বেরিয়ে আয়। রায়হান মাথা নেড়ে বেরিয়ে গেল রুম থেকে। অভিদ সিক্রেট রুম লক করে পাশ থেকে বইয়ের ক্যাবিনেট টেনে সেই দরজার সামনে এনে ক্যাবিনেটের একটা সুইচে টিপ দিতেই ক্যাবিনেটের নিচের 2 চাকাগুলো আর দেখা গেল না, মানে লুকিয়ে গেল, যার কারণে পুরোটা রুমকে সমান মনে হচ্ছে। রুম থেকে এখানে কোনো সিক্রেট রুম আছে বলে কেউ ধরতেই পারবে না। অভিদ স্টাডি রুম থেকেও বেরিয়ে লক করে নিজের রুমে চলে গেল। সকালে ঘুম থেকে ওঠার পর আজকে সারাদিন রুহি কারোর সাথে কথা বলেনি। রুহির মনে প্রচন্ড অভিমান জড়ো হয়েছে, কালকে কেউ কিছু না বলাই। রুহিকে সকাল থেকে কেউ কিছু খাওয়াতে পারেনি। রুহি তার রুমের দরজা বন্ধ করে তবদা মেরে বসে রয়েছে। এদিকে বিয়ের সময়ও ঘনিয়ে আসছে, অথচ রুহি এখনো তৈরি হয়নি। বাড়ির প্রত্যেকে রুহির রুমের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। সবাই যত কথাই বলুক না কেন, রুহির একটাই কথা, সে এই বিয়ে করবে না। প্রায় অনেকক্ষণ পর দরজার বাইরে আর কোনো ডাক শুনতে না পেয়ে রুহি বিছানায় মাথা এলিয়ে দেয়। রুহি বোন, দরজা খোল, দেখ আমি এসেছি। বাইরে থেকে নিলয়ের গলার শব্দ পেয়ে রুহি আবার লাফিয়ে উঠে বসে। দৌড়ে দরজার সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া তুমি কখন এসেছো? নিলয় দরজার বাইরে দাঁড়িয়ে রুহির কথা শুনে হাসলো। হেসে বলে, তুই দরজা লাগিয়ে বসে থাকলে জানবি কিভাবে আমি কখন এসেছি? এবার দয়া করে দরজা খুলুন ম্যাম, আমার পা ভেঙে যাবে আরো দাঁড়িয়ে থাকলে।
রুহি দরজাটা খুলতে নিলেও আবার আটকে যায়। রাগী গলায় বলে, তুমি একা তো এখানে? তোমার সাথে আর কেউ থাকলে কিন্তু আমি দরজা খুলবো না। নিলয় অভয় দিয়ে বলে, না রে, আর কেউ নেই, আমি একা রয়েছি। এবার খুলবি নাকি চলে যাব? রুহি চটজলদি দরজা খুলে দেয়। নিলয় রুহিকে দেখে মুচকি এসে এক হাতে রুহিকে আলতোভাবে জড়িয়ে ধরে রুহির মাথায় হাত রেখে বলে, কেমন আছিস পিচ্ছি? আমি ভালো নেই ভাইয়া। তুমি দেখছো তো সবাই আমাকে জোর করে বিয়ে দিতে চাইছে। আমি এই লোকটাকে বিয়ে করতে চাই না। ভাইয়া প্লিজ তুমি কিছু করো না। নিলয় হালকা হাসি দিয়ে রুহিকে নিয়ে বেডে বসিয়ে দেয়। অন্য হাতে থাকা খাবারের প্লেট সাইড টেবিলের ওপর রেখে রুহির পাশে বসে পরনের জ্যাকেট থেকে মোবাইল বের করে কিছু একটা করে রুহির হাতে ধরিয়ে দেয়। নিলয় ইশারা করতেই রুহি ফোনটা কানে ধরে। অপর পাশ থেকে সাথে সাথে কারো গলার আওয়াজ শুনে রুহির চোখ মুখে ভয়ের আকার ধারণ করে। রুহি কাঁপা কাঁপা গলায় বলে, আপনি? অভিদ গম্ভীর গলায় বলল, তো আর কাউকে আশা করেছিলে নাকি তুমি? কালকের ঘটনার পরও তুমি কোন সাহসে বিয়ে করবে না বলছো? একটা কথা ভালো করে মনে রেখো, অভিদ রায়জাদা কখনো তার কথার খেলাপ করে না। আমি যা বলেছি তাই করি। তুমি খাবার খেয়ে চুপচাপ বিয়ের জন্য তৈরি হবে নাকি আমাকে এসে কিছু করতে হবে? রুহির কপাল বেয়ে ঘাম পড়তে থাকে ভয়ে। রুহি আটকে থাকা গলায় বলে, করব বিয়ে আমি। আপনি এমন কিছু করবেন না দয়া করে। অভিদ এবার রুহির কথা শুনে ক্ষান্ত হয়। স্বাভাবিক গলায় বলে, গুড, চুপচাপ বিয়েতে বসো। একটু এদিক সেদিক হলে কি হবে সেটা নাই বললাম, সেটা না হয় রিয়েল লাইফে লাইভ দেখিয়ে দেব। অভিদের কথা শেষ হতেই ফোনে টু টু শব্দ হতে থাকে। অভিদ কল কেটে দিয়েছে বুঝতে পেরে রুহি কান থেকে মোবাইল সরিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় মোবাইল নিয়ে চিন্তিত স্বরে বলল, কি বলেছে? নিলয়ের প্রশ্ন শেষ হতেই রুহি ফুপিয়ে কেঁদে ওঠে। নিলয় রুহির পাশে বসে আলতোভাবে রুহিকে জড়িয়ে ধরে বলল, কাঁদছিস কেন পাগলি? অভিদ কিছু করবে না তোদের, দেখবি তোদের বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। রুহি কাঁদতে কাঁদতে বলে, আমার সাথে এমন কেন হলো ভাইয়া? এসব তো কিছুই হওয়ার কথা ছিল না। আমার জানা মতে আমি তো কারোর সাথে কোনো অন্যায় করিনি, তাহলে এমন কেন হলো? নিলয় রুহির চোখ মুছিয়ে দিয়ে বলল, হুস, কিছুই হয়নি, সব ঠিক আছে। তুই ছোটবেলায় স্বপ্ন দেখতি না একটা ছোট্ট রাজপুত্র এসে তোকে তার রাজ্যের রানী করে নিয়ে যাবে? ধরে নে আজকে সেই সময়, সবকিছুই ভুলে যা। আবার বলছি, বিয়ের পর তোর মনে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবি তুই। রুহি চোখ মুছে কান্না বন্ধ করে চুপ করে বসে রইল। নিলয় অনেক কষ্টে রুহিকে খাবার খাইয়ে দেয়। পরে নীলা মিশু রাইমাকে পাঠায় রুহিকে তৈরি করার জন্য। রুহি মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না, চুপচাপ সব সহ্য করতে থাকে। রুহি আর অভিদের বিয়ের পর্ব শেষ হয়, কিন্তু বিয়ের কিছু কিছু কাজে রুহি অনেক বেশি অবাক হয়েছে। যেমন রুহিদের বিয়েতে পরিবারের বাইরে একটা লোকও উপস্থিত ছিল না। নীলাকে জিজ্ঞেস করে রুহি জানতে পারে পরিবারের বাইরে কাউকে ইনভাইট করা হয়নি। আবার রুহি জানা মতে অভিদের মতো এত বড় একজন বিজনেসম্যান এত নর্মাল ভাবে বিয়ে করেছে ভাবতেই কিছুটা অবাক লাগলো রুহির। বিয়েতে অভিদের বডিগার্ডরা আর রায়হান ছাড়া আর কোনো মিডিয়া বা কোনো কিছু চিহ্ন ছিল না, আর না কোনো পরিবারের কাউকে দেখেছে। বিয়ের নীতি অনুযায়ী কবুল বললেও কোনো কাগজে সাইন করতে হয়নি। বলতে গেলে বিয়ের প্রত্যেকটা স্টেপে রুহি অবাক হয়েছে, তবে কাউকে প্রশ্ন করতে গিয়েও রুহি করতে পারেনি, কারণ অভিদ রুহিকে একদম তার পাশে বসিয়ে রেখেছে, না নড়তে দিচ্ছে আর না কিছু বলার সুযোগ দিচ্ছে। রুহি দাঁতে দাঁত চেপে চুপচাপ বসে আছে। বাড়ির সবার হাসি মুখ দেখে রুহির প্রচন্ড পরিমাণ রাগ লাগছে। তাকে মূর্তির মতো বসিয়ে রেখে সবাই উৎসব লাগিয়ে রেখেছে। অভিদ রুহির এক হাতের ওপর হাত রাখতেই রুহির গায়ে কারেন্টের মতো শক খেলো। রুহি চোখ বড় বড় করে সামনে তাকিয়ে থাকে। চোখ বড় বড় করে মাথা ঘুরিয়ে অভিদের দিকে তাকাতেই অভিদ ঠোঁট বাঁকানো হাসি দিয়ে বলে, কালকে তো একা একা সাহস দেখিয়ে আমার বাড়িতে চলে গিয়েছিলে, আবার আমার কোনোদিন বিয়ে করবে না এটাও বলেছিলে, তো আজকে বিয়েটা আটকাতে পারলে না? রুহি দাঁতে দাঁত চেপে অভিদের হাতের নিচ থেকে নিজের হাত সরিয়ে নিয়ে চোয়াল শক্ত করে বলে, আজকের পর আরো কত কি দেখতে হবে, সেগুলো তো তোমার ভাবনার ধরাছোঁয়ারও বাইরে। সেগুলো শোনার পর তোমার রিয়াকশন কেমন হবে সেগুলোই ভাবছি। রুহি প্রকোচকে তাকিয়ে থেকে অভিদের থেকে চোখ সরিয়ে নিল। এভাবে তাকিয়ে থাকলে তো আর কিছু জানতে পারবে না, তাহলে শুধু শুধু তাকিয়ে থাকার কি দরকার লোকটার দিকে ভেবে রুহি মুখ ভেঙচি দিল। বিদায়ের সময় বাড়ির সবার চোখে পানি জলজল করছিল। রুহি নিজেও কাঁদছিল, কিন্তু অভিমান করে নিলয়, মিশু, নীলা আর রাইমা ছাড়া আর কারোর সাথে কথা পর্যন্ত বলেনি।
চোখে পানি নিয়ে গাড়িতে উঠে বসে রুহি। অভিতও কিছুক্ষণ পর এসে গাড়িতে উঠে বসে। অভিতের রুমের গোল বেডের মাঝে অবাক হয়ে বসে আছে রুহি। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুম দেখতে থাকে। রুমে কোনো সাজসজ্জা নেই। বাসর ঘরে নাকি অন্য কোনো রুমে বসে আছে সেটা এখনো বুঝে উঠতে পারল না রুহি। বেডের সামনে অভিদের একটা বড় ফটো ফ্রেম টাঙানো রয়েছে। দেয়ালেও আরো কয়েকটা ফটো ফ্রেম রয়েছে। রুমটা প্রচন্ড পরিমাণ বড়। বড় হবারই কথা, এত বড় প্যালেসের মতো একটা বাড়িতে নিশ্চয়ই ছোট ছোট রুম থাকবে না। রুহি এসব ভাবনা বাদ দিয়ে অভিদ এখনো না আসায় উঠে বারান্দায় চলে যায়। বারান্দায় আসতেই রুহির মুড চেঞ্জ হয়ে গেল। একগাল মিষ্টি হাসি দিয়ে আনন্দিত চোখে মুখে পুরো বারান্দা দেখতে লাগলো। ব্যালকনিটা পুরাই অন্যরকম ভাবে সাজানো। লতা পাতা ফুলের সাজানো দোলনা দেখে রুহি দৌড়ে গিয়ে সেখানে বসে পড়ে। দোলনায় বসে রুহি খুশি মনে বিড়বিড় করে বলে, লোকটা খারাপ হলেও লোকটার পছন্দ খারাপ না। কি সুন্দর করে সাজানো ব্যালকনিটা। আমার ইচ্ছে করছে এখানেই সারা রাত থেকে যাই। মন ভালো হলেই চলবে, এই শীতের রাতে এখানে থাকা তোমার চলবে না। অভিদের কথা শুনে রুহি চমকে অভিদের দিকে তাকায়। অভিদ ব্যালকনির দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। রুহি অভিদকে দেখে সাথে সাথে উঠে দাঁড়ায়। অভিদ হালকা হেসে বলে, এসব তোমারই সাজানো, তোমার ছাড়া আর কারো অধিকার নেই এখানে বসার। রুহি অবাক হয়ে বলে, আমার সাজানো মানে? আমি কিভাবে কবে সাজিয়েছি এসব? অভিদ রুহির প্রশ্ন শুনে আমতা আমতা করে বলে, মানে তোমার জন্য সাজানো হয়েছে সেটা বলতে চাইছি। রুহি শান্ত চাহনি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার দোলনায় গিয়ে বসে পড়ে। আর চোখে অভিদের দিকে তাকিয়ে বলে, আমি ইচ্ছে হয়েছে তাই আমি সারা রাত এখানে বসে থাকবো। আপনার কথা কেন শুনবো আমি? অভিদের কাছ থেকে রুহি তার প্রশ্নের কোনো উত্তর পেল না। অভিদ উত্তর না দিয়ে এক পা করে এগিয়ে আসতে থাকে রুহির দিকে। রুহি এবার পূর্ণ দৃষ্টিতে অভিদের দিকে তাকালো। অভিদকে এগিয়ে আসতে দেখে ভয়ার্ত গলায় বলল, আপনি এগিয়ে আসছেন কেন? অভিদ বাঁকা হেসে বলল, আজকে আমাদের বাসর ভুলে গিয়েছো জান? তুমি সারা রাত এখানে বসে থাকলে তো আজকে আমাদের বাসরটা না হয় বেলকনিতেই হবে। তুমি জানো আমার সবকিছুই ইউনিক, তো বাসরটাও যদি ইউনিক জায়গায় হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। রুহির বুকে ঢিপ ঢিপ করছে অভিদের কথা শুনে। রুহির হাত পা কাঁপতে থাকে। অভিদ রুহির গা ঘেঁষে বসে পড়ে। রুহির গায়ে কাঁটা দিতে থাকে। অভিদ রুহির কোমরে হাত রাখতে রুহি চোখ খিচে বন্ধ করে নিল। অভিদের হাত হালকা ঠান্ডা হয়ে রয়েছে। রুহি শাড়ি খামচে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে অভিদের হাতের ছোঁয়া পেয়ে। অভিদ অন্য হাতে রুহির কপাল থেকে গালে স্লাইড করতে থাকে। রুহির মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এখনই। এ কেমন ছোঁয়া! রুহিকে পুরো কাঁপিয়ে তুলছে। রুহি গলা দিয়ে কথা বের করতে পারছে না। অভিদ ফিসফিস গলায় বলল, আজকের এই দিনের জন্য প্রস্তুত তো তুমি? হঠাৎ রুহির তার সন্তানের কথা মাথায় আসতেই রুহি তার অবসাতে অভিদের বুকে ধাক্কা মেরে সরে আসতে নেওয়ায় আগেই রুহির মাথা চক্কর দিয়ে ওঠে। রুহি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যায়। এদিকে অভিদ পুরো কাহিনীতে হতবাক হয়ে গেল। অভিদ রুহিকে একটু ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু পুরো ঘটনা উল্টো ঘটে গেল। অভিদ ভয় পেয়ে নিচে বসে রুহির মাথাটা নিজের বাহুতে নিয়ে রুহির গালে আলতোভাবে গাল চাপড়ে ডাকতে থাকে, রুহি, এই রুহি, রুহি চোখ খোলো। হঠাৎ কি হলো তোমার? রুহি চোখ খুলছে না দেখে অভিদের ভয়টা আরো দৃঢ় হতে থাকে। অভিদ রুহিকে কোলে তুলে দ্রুত পায়ে রুহিকে বেডে শুইয়ে দেয়। সাইড টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে রুহির চোখে মুখে ছিটিয়ে দেয়। অভিদ এক হাতে রুহির হাত চেপে ধরে অন্য হাত রুহির গালে রেখে ডাকতে থাকে, রুহি চোখ খোলো, দেখো তোমার অভিদ তোমার পাশে বসে আছে। রুহি, কি হলো তোমার? রুহি। অভিদ অসহায় চাহনি দিয়ে বসে রইল, কি করবে বুঝতে পারছে না। অভিদ রুহির চোখে মুখে আবারও পানি দিতে থাকে। রুহির চোখের পাপড়ি কিছুটা নড়তে দেখে অভিদ দুই হাতে মুখ ঢেকে বড় একটা শ্বাস নিল। পিটপিট করে চোখ খুলে রুহির প্রথমে অভিদের দিকে চোখ পড়ে। অভিদকে দেখে লাফিয়ে উঠে বসে রুহি। অভিদ রুহির গালে হাত রেখে বলে, তুমি ঠিক আছো তো? কি হয়েছিল তোমার? রুহি অভিদের হাত ছাড়িয়ে ছলছল চোখে তাকিয়ে বলে, ছোবেন না আপনি আমাকে। আমি প্রেগনেন্ট জানা সত্ত্বেও আপনি আমার সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে চাইছেন? আপনি মানুষ নাকি অন্য কিছু? অভিদের মাথা গরম হয়ে গেল। রেগে ধমক দিয়ে বলে, চুপ। আমাকে কি তোমার এতটা নিচু মনে হয় যে নিজের সন্তানকে নিয়ে ভাববো না? আমি জাস্ট একটু ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো। অভিদের ধমক শুনে ভয় পেলেও অভিদের পুরো কথা শুনে রুহি মাথা নিচু করে নিল। অভিদ বড় করে একটা শ্বাস নিয়ে বলে, যাও ফ্রেশ হয়ে এসো। রুহি চুপচাপ উঠে চলে গেল ওয়াশরুমে।
কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসতেই অভিদ রুহিকে জোর করে এক প্রকার বেঁধে নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। রুহি ঘুমিয়ে পড়ার পর অভিদ রুহির কপালে চুমু বসে রুহির হাত জড়িয়ে ধরে শুয়ে থাকে। কতদিন পর আবার এই প্রিয় মানুষটাকে কাছে পেল ভেবেই অভিদের মন ভালো হয়ে গেল। সকাল হতে রায়জাদা বাড়িতে মিডিয়া প্রেসের হামলা পড়েছে। রুহি ঘুমিয়ে থাকায় এতক্ষণ পর্যন্ত কোনো কিছুই টের পেল না, কিন্তু ঘুম ভাঙতেই চিৎকার চেঁচামেচির শব্দে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। সকাল হতেই রায়জাদা বাড়িতে মিডিয়া প্রেসের হামলা পড়েছে। বাড়ির সদর দরজা একদম হাঁ করে খুলে রয়েছে। রুহি সিঁড়িতে দাঁড়িয়ে সব দেখতে পাচ্ছে। বাইরে প্রচুর পরিমাণ প্রেস মিডিয়ার লোক রয়েছে। প্রত্যেকের চিৎকারে এখন বাড়িটাকে রুহি পুরোই চিড়িয়াখানা মনে হচ্ছে। সবাই একই সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে অনেক প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু চেঁচিয়ে বলার কারণে রুহি কারো প্রশ্ন স্পষ্টভাবে বুঝতে সক্ষম হলো না। অভিদ আর রায়হানকেও এখানে দেখতে পেল না রুহি। অভিদের সব বডিগার্ডরা মিডিয়াদের আটকে রেখেছে কোনো রকমে, কিন্তু সবগুলো মিডিয়ার লোক ঠেলে ঠুলে ভেতরে ঢুকতে চাইছে। রুহি ওদের কাজ দেখে দাঁতে দাঁত চেপে ধরে বিড়বিড় করে বলে, কিরকম বেহায়া হলে এমন করে বুঝতে পারছি না আমি। সবাইকে বের করে দিচ্ছে, তাও মিডিয়াগুলো বেহায়ার মতো ভেতরে ঢোকার চেষ্টা করছে। আত্মসম্মান বলতে কিছু নেই ওদের। শেমলেস পিপল। অভিদ আর রায়হান রুমে কথা বলার জন্য যাচ্ছিল, কিন্তু রুহিকে দেখে দুজন রুহির পেছনে দাঁড়িয়ে থাকে। রুহির বিড়বিড় করে বলা কথা শুনে রায়হান মুখে হাত রেখে হাসতে থাকে। অভিদও মুখ টিপে হাসে। অভিদ হাসি থামিয়ে ধীর গলায় রুহিকে ডাক দিল পেছন থেকে। রুহির সাথে সাথে পেছনে ঘুরে তাকালো। অভিদ আর রায়হানকে দেখে অবাক হয়ে বলল, আপনারা এখানে? অভিদ গম্ভীর গলায় বলে, কেন? আর কোথায় থাকার কথা আমাদের? রুহি মিনমিন স্বর করে বলল, মানে আপনাদের তো নিচে থাকার কথা এখন। মিডিয়ার লোকরা এসেছে তো তাই। অভিদ গম্ভীর গলায় বলে, সেটা আমি দেখে নিচ্ছি। তুমি রুমে যাও, আর গিয়ে আলমারি থেকে একটা শাড়ি পরে। কিছু একটা ভেবে অভিদ থেমে আবার বলল, না, শাড়ি না, একটা ড্রেস পরে এসো। এই সময় শাড়িতে পা বেজে পড়ে গেলে ক্ষতি হতে পারে। রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে অভিদের কথা শুনে। অভিদ তাকে নিয়ে এখনই চিন্তা করছে ভাবতে রুহি কিছুটা অবাক হলো। তবে সেটা বুঝতে না দিয়ে রুহি কপাল কুঁচকে বলে, মাত্র ঘুম থেকে উঠেছি, এখনো ড্রেস চেঞ্জ করব কেন? অভিদ বিরক্তিকর চাহনি দিল রুহির দিকে। অভিদ ভ্রু বাঁকা করে মিডিয়ার লোকদের দিকে ইশারা দেখিয়ে দেয়, বলে, ওদেরকে কি তোমার চোখে পড়ছে না? ওরা কোনোভাবে আমাদের বিয়ের কথা ব্যাপারেই জানতে পেরে হামলা করেছে এভাবে। তাই ওদের সাথে তোমার ইন্ট্রোডিউস করাতে হবে। বুঝেছো নাকি আরো বোঝাতে হবে? রুহি মাথা নাড়িয়ে এক পলক রায়হানের দিকে তাকিয়ে মাথা নিচু করে রুমের উদ্দেশ্যে চলে গেল। রুহি চলে যেতেই অভিদ নিচের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এদের কাছে কিভাবে আমাদের বিয়ের খবর গিয়েছে? তোকে এটার দায়িত্ব দিয়েছিলাম আমি। বিয়ের সবকিছু গোপন রাখার কথা ছিল, তাহলে এসব হচ্ছে কেন? রায়হান চিন্তিত হয়ে বলে, আমি তো সব ব্যবস্থাই করেছিলাম, কোনো ত্রুটি রাখিনি। নিশ্চয় গোপন থেকে কেউ এসব কথা ট্রান্সফার করেছে, নাহলে সবগুলো একসাথে ক্ষুধার্ত পশুর মতো হামলা চালাতো না। তা ঠিক ঠিক আছে, তুই নিচে গিয়ে ওদের উপর কিছুটা খাবার ছিটিয়ে শান্ত কর। আমি রুহিকে নিয়ে আসছি। রায়হান সাই দিয়ে নিচে চলে যায়। রায়হান নিচে নামতে সবাই আবারও হামলে পড়ে। রায়হান কোনো রকমে মিডিয়াদের শান্ত করে বসিয়ে কথা বলা শুরু করে। অভিদ হালকা হাসি দেয়। এই ছেলেটার ওপর ভরসা করে নিশ্চিন্তে সবকিছু ছেড়ে দিতে পারবে অভিদ। রায়হানকে প্রাণের থেকেও বেশি সম্মান করে অভিদ। রায়হানের প্রাণ চলে গেলেও কোনোদিন অভিদকে ঠকাবে না। অভিদ মুখে হাসি নিয়ে রুমে চলে এলো। রুমে ঢুকতেই দেখে রুহি তৈরি হয়ে ড্রেসিং টেবিলে হাতের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। অভিদের বুক ধুপ করে ওঠে রুহিকে এভাবে দেখে। অভিদ দ্রুত পায়ে রুহির কাছে এগিয়ে যায়। রুহির কাঁধে হাত রেখে ভীতু গলায় ডেকে উঠল, রুহি, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? রুহি নিভু নিভু ভাবে অভিদের দিকে তাকালো। সোজা হয়ে বসে নিচু স্বরে বলল, একটু মাথা ঘুরছিল, ঠিক আছে আমি। অভিদ রুহির হাত ধরে বলল, ঠিক আছে, তাহলে রেস্ট করো, নিচে যাওয়া লাগবে না। আমি মিডিয়াদের জন্য বিকেলে কনফারেন্স মিটিং টাইম বলে দেব, এখন কিছু জানা দরকার নাই। রুহি চমকে দাঁড়িয়ে বলল, আরে আপনি শুধু শুধু এমন করছেন। আমি ঠিক আছি এখন, আমি নিচে যেতে পারবো। অভিদ রাশভারী গলায় বলে, আমি যেটা বলেছি সেটাই হবে, আমার মুখের উপর কথা বলবে না। অভিদের একরোখা কথা শুনে রুহির অভিদের ভয় দেখানোর কথাগুলো মনে পড়লো। তাই রুহি রাগী গলায় বলল, হ্যাঁ, আপনার কথাই তো শেষ কথা। অন্য কারো স্বাধীনতা নিয়ে কখনো ভাবেন নাকি? ভাবতে দেন।
অভিদ রুহির কথা শুনে ধমক দিয়ে বলে, চুপ, একটাও কথা বলবে না। তোমার আর আমার বাচ্চাই হেলথ কন্ডিশন ছাড়া আর কোনো কিছুই আমার কাছে ইম্পর্টেন্ট নয়। কিছু নিয়ে ভাবতে চাই না আমি। চুপ করে রেস্ট করো। রুহি ধমক শুনে ছলছল চোখে অভিদের দিকে তাকিয়ে জোরালো গলায় বলল, ঠিক আছে, যা ইচ্ছা করুন। আমি তো আপনার হাতের পুতুল মাত্র। তাহলে কেন বিয়ে করেছেন আমাকে? রুহি বেডে গিয়ে উল্টো মুখ ফিরিয়ে বসে পড়ল। অভিদ দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো একটা। নিজেকে শান্ত করে অভিদ রুহির সামনে গিয়ে বসে। রুহি চোখের পানি মুছে মুখ ঘুরিয়ে নেয়। অভিদ রুহির হাত টেনে ধরে বলে, চলো তাহলে, তুমি যা বলবে তাই হবে। তুমি আমার একমাত্র প্রিয় মানুষ, তোমার জন্য সবকিছু বরাদ্দ। চলো। রুহি কিছুটা অবাক হয়ে তাকালো। রুহি শুধু শুধু জেদ ধরেছিল অভিদ কি করে সেটা দেখার জন্য। অভিদ সত্যি সত্যি রাজি হয়ে যাবে রুহি ভাবেনি। অভিদ সযত্নে রুহির হাত আঁকড়ে ধরে নিচে নিয়ে যেতে থাকে। রুহি অভিদের হাতের দিকে তাকিয়ে থাকে। হাতটা ছাড়িয়ে নিতে চাইলেও মনের এক অজানা বাধার কারণে আর হাতটা ছাড়িয়ে নিল না রুহি। মিডিয়ার সবাই ক্যামেরা নিয়ে রায়হানের দিকে ঘুরেছিল। একজন অভিদ আর রুহিকে দেখে ভূত দেখার মতন চমকে বাকিদের ডাকলো। বাকিরা অভিদের দিকে তাকাতেই সবার ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল। অভিদ রুহির হাত ধরে সামনে এসে দাঁড়ালো। মিডিয়াদের লোকেদের মধ্যে থেকে একজন অবাকে রেশ কাটাতে না পেরে বলে উঠল, মিসেস অবিত রায়জাদা। অভিদ হালকা এসে বলে, ইয়েস, শি ইজ মাই ওয়াইফ মিসেস অভিদ রায়জাদা অ্যান্ড এভরিওয়ান ইটস নো ভেরি ওয়েল। মিডিয়াদের একজন বলে ওঠে, কিন্তু কিভাবে? আর আমাদের তথ্য অনুযায়ী আপনি কালকে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। আমরা তাকে দেখতে চাই। অভিদ রুহির কোমরে হাত রেখে রুহিকে নিজের সাথে মিশিয়ে মুচকি হাসি দিয়ে বলে, কালকে আমরা আবারও বিয়ে করেছি। আপনারা চাইলে কালকে আমাদের ওয়েডিং ফটো দেখতে পারেন। রুহি ফ্যাল করে তাকিয়ে আছে অভিদের দিকে। অভিদ আলতো হাতের ছোঁয়া রুহির গায়ে শিহরণ বইয়ে দিচ্ছে, কিন্তু রুহি এখন সেদিকে খেয়াল না দিয়ে সবার কথা শুনতে ব্যস্ত। রুহি ওদের কথার কোনো কিছুই বুঝতে পারছে না। সবাই তাকে দেখে এমন রিয়াকশন দিচ্ছে যে রুহির মনে হচ্ছে সবাই তাকে চেনে। আবার অভিদের আবারও বিয়ের কথার মানে বুঝলো না। রুহির ভাবনার মাঝে খেয়াল হলো অভিদ বলছে, আশা করছি রুহিকে আর প্রয়োজন হবে না। কালকের ফাংশনে রুহি কিছুটা অসুস্থ হয়ে গিয়েছে, তাই আপনারা পারমিশন দিলে আমি রুহিকে রেস্টের জন্য সময় দিতে চাই। একজন বলল, স্যার, এটা আপনার বাড়ি, আপনি যা বলবেন তাই হবে। আপনি আমাদের কাছে পারমিশন চেয়ে লজ্জা দিবেন না। অভিদ রুহিকে বলল, যাও, রুমে গিয়ে রেস্ট করো, এখন আর নিচে আসবে না। রুহি মাথা নেড়ে বাধ্য মেয়ের মতন ওপরে চলে গেল। অভিদ এবার তার রাজকীয় চেয়ারে বসে পড়ে। সব মিডিয়ার লোক তার সামনে বসে আছে। অভিদ গলা ঝেড়ে বলে উঠল, তো কি যেন বলছিলেন? আপনাদের থেকে কেন পারমিশন চাইছি? উত্তরটা তো আপনাদের কাছেই রয়েছে। আমি একজন বড় বিজনেসম্যান বলে কি আমি আমার পার্সোনাল লাইফ লিড করতে পারি না? সব পার্সোনাল বিষয় কি মিডিয়ার সামনে প্রেজেন্ট করতে হবে? রুহির ইচ্ছে ছিল আমাদের বিয়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা পারিবারিকভাবে আবারও বিয়ে করব। তাই কালকের বিয়ের অনুষ্ঠান কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম। আমি নিজের পার্সোনাল লাইফ লিড করতে পারবো না। আপনারা ঠিকই খবর পেয়ে ক্ষুধার্ত পশুর মতো হামলে পড়েছেন আমার বাড়িতে। আমার তো মনে হচ্ছে আমাদের রোমান্টিক মোমেন্টের ফটো আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে। আপনাদের প্রশ্নের কোনো শেষই নেই। আপনাদের এত আটকানোর পরও সবাই আমার বাড়িতে হামলা চালিয়েছেন। তো আপনারাই বলুন, পারমিশন না নেওয়ার কোনো কারণ আছে কি? অভিদের কথা শুনে প্রত্যেকে অপমান বোধ করলো। সবার মাঝে পিনপত নীরবতা বিরাজ করতে থাকে। প্রায় অনেকক্ষণ পর তাদের মধ্যে একজন আবার বলে ওঠে, কিন্তু আমরা তো জানতাম মিসেস রুহি রায়জাদা মারা গিয়েছে। তাহলে তিনি কিভাবে আমাদের সামনে? আমরা সবাই বিস্মিত হয়েছি। উনি কি সত্যি রুহি রায়জাদা নাকি অন্য কেউ? অভিদ আজ করতে পেরেছে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। অভিদ শান্ত গলায় বলল, কি কি প্রমাণ চাই আপনাদের? কি কি প্রমাণ দেখলে আপনারা বিশ্বাস করবেন যে ওই আমার রুহি? তাদের মধ্যে একজন বলে ওঠে, আমরা শুধু প্রমাণ চাই, সেটা যে কোনো উপায়েই হোক। আমরা শুধু সত্যি জানতে চাই, রুহির মৃত্যুর খবরটা সত্যি ছিল নাকি মিথ্যা ছিল। অভিদ আগের ন্যায় স্বাভাবিকভাবেই বলল, আপনারা নিজেরাই তো এসব নিউজ তৈরি করেছিলেন। তখন তো এসব নাকি মিথ্যা, এসব কথা যাচাই করেনি। তাহলে এখন এসব সত্যি মিথ্যার প্রশ্ন আসছে কোথা থেকে? আপনাদের কাছে তো সত্যি মিথ্যা সবই সমান। আপনারাই তো সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে সবার সামনে তুলে ধরেন। তাহলে মানুষ আর কাকে বিশ্বাস করবে? আপনারা যে রুহির মৃত্যুর খবর অ্যানাউন্সমেন্ট করেছিলেন, তার আগে কি রুহির লাশ দেখেছিলেন আপনারা? বা আমি কি বলেছিলাম রুহি
মারা গিয়েছে। এবারও সবার মাঝে পিনপন নীরবতা পালন করলো। মিডিয়ার প্রত্যেকটা লোক অভিদের অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এক একজনের তো মনে হচ্ছে জার্নালিস্ট হওয়ার পথ বেছে নেওয়ায় একটা ভুল ছিল। রায়হান সোফায় বসে মুখ টিপে হাসছে। অভিদের লাজবাব অপমানে একজনের মুখ দেখার মতন হয়েছে। রায়হানের ইচ্ছে করছে হাসতে হাসতে গড়াগড়ি খেতে, কিন্তু বাইরের মানুষ থাকায় নিজেকে আটকে রেখেছে। অভিদ তাচ্ছিল্য ভরা হাসি দিল সবাইকে চুপচাপ দেখে। পকেটে হাত গুজে উঠে দাঁড়ায় অভিদ। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, যাই হোক, আমাদের কাছে যতটুকু প্রমাণ রয়েছে সবগুলো পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। সব প্রমাণগুলো এখন কালেক্ট করতে হচ্ছে। আপনারা এরপর থেকে আমার বাড়িতে আসার আগে আমাকে জানিয়ে আসবেন। তাহলে আপনাদের খাবার মানে আপনারা যে ইনফরমেশন কালেক্ট করতে আসবেন সেগুলো তৈরি করে রাখতে হবে। আর রুহির সাথে যে অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেটা ঘটার কথা আমরা আগে থেকে জানতাম না, তাই সেটার কোনো প্রমাণ রাখতে পারিনি। তাই বাকি এভিডেন্সগুলো একদম পরীক্ষা করে দেখে নেবেন, যাতে এবারও কোনো ভুল ইনফরমেশন নিউজে দেখানো না হয়। কথা শেষ করে অভিদ গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে হনহনিয়ে উপরে চলে যায়। অভিদ যেতেই একজন বলে ওঠে, আমাদের অপমান করার কোনো রাইট নেই অবিদ রায়জাদার। আমরা সত্যিটা জানতে এসেছি, তিনি এভাবে অপমান করলে আমরা উপর মহলকে জানাতে বাধ্য হব। তোমরা উপর মহলকে জানাবে বুঝি? আচ্ছা, আমি তোমাদের কিছু ইনফরমেশন দিই, তাহলে তোমাদের জন্য কাজটা আরো সহজ হবে। সবাই রায়হানের দিকে চোখ বড় বড় করে তাকায়। রায়হান দুই হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে বসে বলে, অভিদ রায়জাদা যেই ক্ষমতা রয়েছে তার সম্পর্কে বোধহয় তোমাদের ধারণা নেই। অভিদ রায়জাদা কয়েক মিনিটে তোমাদের প্রত্যেকের জার্নালিস্ট এর লাইসেন্স কেড়ে নিতে পারে। আর আরেকটা কথা কি জানো, তোমাদের এখানে যতজনের ব্যাড রেকর্ড রয়েছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে কালেক্ট করে ফেলেছি। সো সেগুলো পাবলিশ করতে বেশি সময় লাগবে না আমাদের। কয়েকজন ঢোক গিলে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই বুঝতে পারলো অভিদ রায়জাদাকে নিয়ে বাড়াবাড়ি করলেই নিজেদের ভবিষ্যৎ নষ্ট। কিছুক্ষণ পর কয়েকজন বডিগার্ড আর একজন ডক্টর আসে। মিডিয়াদের অনেক প্রমাণই দেখানো হয়। অভিদ রুহিকে আহত অবস্থায় হসপিটালে নিয়ে আসে। তারপর সেখানে ডক্টরের সাথে কথা বলা, রুহিকে কেবিনে শিফট করা, ডিসচার্জ করা, এসবের কিছু সিসিটিভি ফুটেজে দেখানো হয়। হসপিটালে কিছু পেপারস দেখানো হয়। আবার সেই ডক্টরও মিডিয়াদের কিছু প্রশ্নের উত্তর দেয়। এসব করতে করতে প্রায় বিকেল ঘনিয়ে আসে। প্রায় অনেক প্রমাণ নিয়ে সব মিডিয়ার লোকেরা বেরিয়ে যায়। সবাই চলে যেতেই রায়হান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধপ করে সোফায় বসে পড়ে। হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে চেঁচিয়ে বলে, দরজা বন্ধ করে দাও। আজকে আর কোনো বাইরের লোক যেন বাড়িতে ঢুকতে না পারে। পুরো 12টা বাজিয়ে দিয়েছে আমার। উফ, আজকের অফিসে যাওয়া হলো না। রায়হান হাই তুলতে তুলতে উপরে চলে যেতে নিলেও আবার কয়েকটা সিঁড়ি পেরিয়ে থেমে যায়। সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলে, সবার খাবার আজকে রুমেই পাঠিয়ে দিও। ওদের জন্য সকাল থেকে খাওয়া দাওয়াও হয়নি। সার্ভেন্ট মাথা নেড়ে হ্যাঁ বললে রায়হান নিজের রুমে চলে গেল। এদিকে অভিদ এতক্ষণ তার স্টাডি রুমে সিক্রেট রুমে বসেছিল। স্টাডি রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসলো। রুমে এসে দেখলো রুহি বসে বসে নিজের চুল টানছে। অভিদ চোখ বড় বড় করে তাকালো রুহির দিকে। দ্রুত পায়ে এগিয়ে এসে রুহির হাত চেপে ধরে ধমক দিয়ে বলে, এই মেয়েসব কি করছো তুমি? রুহি রেগে অভিদের দিকে তাকালো, ঝাঁঝালো গলায় বলে, তো আর কি করব আমি? সকাল থেকে না খেয়ে বসে আছি, সেদিকে কারোর খেয়াল আছে? আমার কি ক্ষুধা পায় না নাকি? অভিদ অবাক হয়ে বলে। কি তুমি এখনো খাওনি? তুমি আমাকে বলনি কেন? বা কাউকে ডাকতে পারতে। রুহি মুখ ফুলিয়ে বলে, আপনাকে কোথায় পাবো? আমি সিঁড়িতে উকি দিয়ে দেখছিলাম, আপনি নেই। আর আমি কিছু চিনি নাকি যে কাউকে ডাকবো? অভিদ ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা ব্যান্ড এনে রুহির চুলগুলো কোন রকমে বেঁধে দিয়ে বলে, আমি খাবার আনছি, তুমি শান্ত হয়ে বসো। আর হ্যাঁ, চুলগুলো পাগলের মতো এলোমেলো করবে না। অভিদ রুম থেকে বেরিয়ে যেতেই রুহি নিজের চুলে হাত বুলিয়ে বলে, এমনি তো এলোমেলো হয়ে আছে, আর কি এলোমেলো করব? রুহির কথার মাঝে নিচ থেকে অভিদের চিৎকার ভেসে আসে। রুহি ভ্রু কুঁচকে নেয়। অভিদ আবার কার সাথে চিৎকার করছে? রুহি বেড থেকে দ্রুত পায়ে নিচে নেমে যায়। অভিদ কয়জন সার্ভেন্টের সামনে দাঁড়িয়ে রেগে বলছে, তোমাদের কিসের জন্য কাজে রাখা হয়েছে? হ্যাঁ, সকাল থেকে এখনো রুহি কোনো খাবার পায়নি। তোমাদের কেন কাজে রাখা হয়েছে? রুহি টেক কেয়ারের জন্য রাখা হয়েছে। ওর খাবারের টাইম লিস্টও করে দিয়েছে। আর কি লাগবে? আমি রান্না করে দিলে তোমরা খাবার নিয়ে যাবে নাকি? কথা বলছো না কেন কেউ? রুহির ঘরের এখনো খাবার যায়নি কেন? একজন কাঁপতে কাঁপতে বলে, স্যার, আর কোনোদিন এমন হবে না, ক্ষমা চাইছি আমরা। এখনই খাবার নিয়ে যাচ্ছি আমি। অভিদ চেঁচিয়ে বলে। এতক্ষণ কি করছিলে তোমরা? সিনেমা দেখছিলে নাকি? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রুহি অভিদকে অগ্নিরূপে দেখে আর সামনে এগোনোর সাহস পেল না। এক কোণে চুপটি মেরে দাঁড়িয়ে রইল।
অভিদ ধমক দিয়ে বলে, যাও কাজে যাও। আর কোনোদিন এমন হলে সবার এমন অবস্থা করব। সবাই এক প্রকার দৌড়ে কিচেনে ছুটে গেল। অভিদ হনহনিয়ে চলে যাওয়ার সময় রুহিকে দেখতে পেল। রুহি ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে অভিদের দিকে। অভিদ জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে রুহির কাছে এগিয়ে যায়। রুহি অভিদকে এগিয়ে আসতে দেখে ঢোক গিলে বলে, আমি কিছু করিনি তো। অভিদ চোখে হাসলো রুহিকে ভয় পেতে দেখে, শান্তভাবে বলে, উপরে চলো। রুহি মাথা নেড়ে গুটি গুটি পায়ে উপরে যেতে থাকে। অভিদের ঠোঁট চেপে হাসতে হাসতে উপরে চলে যায়। রুহি রুমে গিয়ে চুপচাপ বসে থাকে। খাবার আসতেই অভিদ খাবার নিয়ে রুহির সামনে বসে। রুহি মিনমিন গলায় বলে, আমি হাত দিয়ে খেতে পারবো। অভিদ রাশভারী গলায় বলল, একটা কথা আজকে থেকে মনে রাখবে, তোমাকে প্রতিদিন আমি খাইয়ে দেব। আমার কাজে একদম ডিস্টার্ব করবে না। আই ডোন্ট লাইক দিস, ওকে? রুহি ঢোক গিলে অভিদের কথায় সম্মতি দিল। অভিদ রুহিকে খাইয়ে দিতে থাকে। দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে রায়হান মুচকি হাসি দিল। রুহি খাবার মেডিসিন খেয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে গিয়েছে। দেরি করে ঘুমানোর কারণে সন্ধ্যা হয়ে আসে। রুহি এখনো ঘুম থেকে ওঠেনি। অভিদ রুহির পাশে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ দরজায় নক করতেই অভিদ বলে, কামিন। অভিদ দরজার দিকে তাকিয়ে দেখে রায়হান এসেছে। রায়হান দরজা বন্ধ করে অভিদের কাছে এসে একবার রুহির দিকে তাকিয়ে অভিদকে বলল, আমাদের যেতে হবে একটু পর। কোথায় যেতে হবে? রায়হান ফিসফিস গলায় বলে, জানতে পেরেছি মেয়ে পাচার করা হবে আজকে দুবাইয়ের ফ্ল্যাটে, সো আমাদের তো যেতেই হবে। অভিদ দাঁতে দাঁত চেপে বলে। কাদের কাজ এটা? রায়হান শান্ত গলায় বলে, কার কাজ বুঝতে পারছিস না? অবশ্যই এসআর গ্রুপ ছাড়া আর কারো কাজ হবে না এটা। অভিদ নিঃশ্বাস ফেলে বলে। ওকে, আমি এখনই আসছি। সবাইকে তৈরি থাকতে বলো। রায়হান মাথা নেড়ে ঠিক আছে বলে বেরিয়ে গেল। অভিদ কিছুক্ষণ পর ব্ল্যাক হুডি, মাস্ক, শু পরে গান নিয়ে তৈরি হয়ে গেল। রুম থেকে বের হওয়ার আগে রুহির কপালে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি। অভিদ রায়হানের সাথে বেরিয়ে গেল এক প্রকার চুপচাপ ভাবে। আর যাওয়ার আগে রুহির রুম লক করে যায়। একটা বড় জায়গায় অনেকগুলো মেয়েদের ভেতরে আটকে রাখা হয়েছে। পুরো জায়গাটা খালি রয়েছে, শুধু কয়েকটা বড় বড় ট্রাক ছাড়া আর কিছুই নেই। কিছু নেই বললেও ভুল হবে, কারণ এখানে প্রচুর লোক রয়েছে যারা মেয়েদের উপর খেয়াল রাখছে। প্রত্যেকটা মেয়ের অবস্থা শোচনীয়। কারো মাথা দিয়ে রক্ত পড়ছে, কারো হাত কেটে গিয়েছে, কেউ অজ্ঞান হয়ে আছে, কেউ কেঁদে আকুতি মিনতি করছে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসার জন্য। কিন্তু ওদের কথা শোনার মতন এখানে কেউই নেই। সবাই যার যার কাজে ব্যস্ত। হঠাৎ সবাই কয়েকটা গাড়ি আসার শব্দ শুনতে পেল। একজন লোক দরজার দিকে তাকিয়ে বলে, বস, কে এসেছে? হারামজাদা, আমি কি করে জানবো? আমি কি ওদের নেমন্তন্ন করেছি নাকি? দেখ বাইরে গিয়ে কে এসেছে, আর চুপি চুপি গিয়ে ফিরে তাড়াতাড়ি আসবি। পুলিশ হলে ওদের সবাইকে লুকিয়ে ফেলতে হবে। লোকটা মাথা নেড়ে পা টিপে টিপে যেতে থাকে। পেছন থেকে তাদের বস নামক লোকটা হালকা গলায় হুঙ্কার ছেড়ে বলে, কুত্তার বাচ্চা, এভাবে গেলে তো আমরা কিছু করার আগেই ওরা আমাদের সাত আসমান উপরে পাঠিয়ে দিবে। লোকটা পেছন ফিরে কিছু বলার আগেই পেছন থেকে কেউ এসে তার পিঠে লাথি মেরে বসে। লোকটা উপরে পড়ে থুতনিতে আর মুখে ব্যথা পায়। পেছন থেকে অনেক মানুষ বেরিয়ে আসে। তাদের মধ্যে দুজন মুখে মাস্ক টাক্স দিয়ে একদম কভার করে আছে। লোকটা চেঁচিয়ে বলে, কে আপনারা? এখানে কি চাই? মাস্ক পরে থাকা দুজনের থেকে একজন গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, তোদের আর তোদের মালিকের জম, ও আর মাফিয়া কিং। বলে লোকটার মুখে লাথি মেরে বসে। লোকটা মুখ থুবড়ে পড়ে ব্যথাতুর গলায় বলল, এখানেও চলে এলো। ও আর মাফিয়া কিং এর কিছু মেয়েরা এসে বন্দি মেয়েগুলোর হাত পা খুলে দিতে থাকে। আর তার বডিগার্ডরা সবাই বাকি লোকদের এলোপাতারি ভাবে মারতে থাকে। আর পাচারকারী লোকদের সাথে থাকা তাদের বসের মাথায় গান ঠেকিয়ে তাকে তাদের গাড়িতে নিয়ে পেছনে বেঁধে বসিয়ে রাখা হলো। গাড়ির ভেতরে থেকে লোকটা ছটফট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু কোনো কাজই হলো না। মিনিট দুয়েক পর গাড়ি খুলে দুজন মাস্ক পরা ব্যক্তি ভেতরে বসে। লোকটা করে ইশারা করে তার হাত মুখ ছাড়িয়ে দেওয়ার জন্য। লোক তার মুখ খুলে দিল। শুধু মুখ খোলা পেয়ে লোকটা শান্ত হয়ে চেঁচিয়ে বলল, আমাকে বাইন্ধা রাখছেন কেন? আমি তো কিছু করিনি, সব ওই এসআর গ্রুপের মালিক করছে। আমাকে ছেড়ে দিন এখনই, আর কোনোদিন এসবের কাছে আসবো না। দয়া করে আমাকে মারবেন না। লোকটার কথা বলার মাঝে দুজন তাদের মাস্ক খুলে ফেলে। লোকটা দুজনকে দেখে হতবাক হয়ে যায়। অবাক স্বরে তার মুখ থেকে বেরিয়ে আসে, অভিদ, রায়জাদা, রায়হান রহমান, আপনারা? অভিদ বাঁকা হাসি দিয়ে বলে, আমি ছাড়া তোদের এসআর গ্রুপের মালিকের কি আর কোনো বড় শত্রু কেউ থাকতে পারে?
আমি তোদের জম। এবার কথা না বাড়িয়ে তোদের বসের সাথে কন্ট্যাক্ট কর, কুইক। অভিদ ধমক দিয়ে বলল লোকটাকে। লোকটা ভয় পেয়ে তাড়াতাড়ি তার ফোন বের করে তাদের বসের নাম্বারে কল করে স্পিকারে দিয়ে রাখে। কিছুক্ষণ রিং হয়ে কল কেটে যায়। অভিদ দাঁতে দাঁত চেপে বলে, আবার কর, আর আমি যা বলবো তাই বলবি। অভিদ লোকটাকে কিছু কথা বলে দিল। লোকটা আবারও কল করলেই রিসিভ হতেই অপর পাশ থেকে কেউ বলে ওঠে। কাজ কত দূরে গিয়েছে? লোকটা কাঁপা কাঁপা গলায় বলে, বস, ও আর মাফিয়া কিং এসে সব বরবাদ করে দিয়েছে। সবগুলো মেয়েকে বাঁচিয়ে নিয়েছে আর বলেছে এভাবেই আস্তে আস্তে আপনাকে মাটিতে মিশিয়ে দেবে। আপনি তার সাথে যত অন্যায় করেছেন তার থেকে যা কিছু কেড়ে নিয়েছেন সব কিছুর প্রতিশোধ নেবে। আপনাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আপনার সব পাওয়ার কেড়ে নেবে একে একে। ফোনের ওপাশ থেকে রাগে রেডি করতে করতে বলে ওঠে, আমাকে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। আমার থেকে সব কিছু কেড়ে নেওয়ার আগে আমি ওই ও আর আর এর সব কিছু কেড়ে নেব। 2 বছর ধরে আমার কম ক্ষতি করেনি। এই ও আর আর কে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারিনি, কিন্তু পেলে তার কাছে সব কিছু কেড়ে নেব। আমি কারো কাছ থেকে কিছু কেড়ে নিইনি। এই মাফিয়া শুধু তো আমার পিছনে পড়ে রয়েছে। এইবারও আমার কোটি কোটি টাকা লস হয়ে গেল। অভিদের ইশারায় লোকটার সাথে সাথে ফোন কেটে দিল। রায়হান এবার লোকটার কলার ধরে টেনে বের করে আনে। গান বের করে লোকটার বুক বরাবর শুট করে আবার কপালেও শুট করে রাস্তায় ছেড়ে দেয়। অভিদের লোকেরা SR গ্রুপের লোকেদের আহত অবস্থায় ফ্যাক্টরিতে বন্দি করে মেয়েদের নিয়ে আলাদাভাবে সেভ করে বেরিয়ে যায়। অভিদ চারদিকে চোখ বুলিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে। রায়হান অভিদের কাঁধে হাত রাখলেই অভিদ কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, অনেক কিছু কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, আমি সহজে ওকে ছাড়বো না। আমার প্রত্যেকটা দুঃখের কারণ ওই লোকটা। আমার রুহির এই অবস্থাও শুধুমাত্র ওর জন্য। লোকটা তো তোকে এত বছর নিজের স্বার্থে তোকে ব্যবহার করেছে, এবার না হয় সব হিসাব নিকাশ চুকাতে থাক। অভিদ মাথা উঠিয়ে আকাশের পানে মুখ করে বলে, সেটাই তো এখন আমার আসল লক্ষ্য। রুহি আর আমার সন্তানকে এতদিন যত কষ্ট দিয়েছে সবকিছুর হিসাবও নেব আমি। যাই হোক, চলো, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রুহিকে একা রেখে এসেছি। ঠিক আছে বলে গাড়িতে উঠে বসে। গাড়ি তাদের বাড়ির উদ্দেশ্যে ঘুরিয়ে নেয়। অভিদ রায়হান বাড়িতে ঢুকেই কিছুর আওয়াজ পেল। অভিদ রায়হানের দিকে তাকিয়ে বলে, কিসের শব্দ এটা? রায়হান দ্রুত পা চালিয়ে বলে, আয় দেখতে হবে তো। অভিদও দ্রুত পা চালিয়ে শব্দের উৎসের দিকে ছুটে যায়। উপরে যেতে শব্দ গাঢ় হয়ে আসে। অভিদ গিয়ে দেখলো তার রুমের সামনে সব সার্ভেন্টরা একজোট হয়ে আছে। অভিদ ভ্রুকুচকে সেদিকে এগিয়ে যায়, গম্ভীর গলায় বলে, কি হচ্ছে এখানে? কিসের শব্দ হচ্ছে? সার্ভেন্টের মাঝে থেকে একজন কিছু বলতে গেলেই রুমের ভেতর থেকে কাঁচ ভাঙার শব্দ হয়। অভিদ চমকে দরজার দিকে তাকায়। একজন বলল, স্যার, ম্যাম অনেকক্ষণ ধরে ভেতর থেকে ভাঙচুর করছে আর কাঁদছে। ম্যামের নাকি ভেতরে একা ভয় লাগছে। দরজা খোলার জন্য এসব করছে। আমরাও দরজা খুলতে পারছি না। দরজা কিভাবে যেন লক হয়ে গিয়েছে। রায়হান সবাইকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে তোমরা যাও, আমরা দেখছি। সবাই মাথা নেড়ে চলে গেল। অভিদ তাড়াতাড়ি দরজার লক খুলতে থাকে। রায়হান দেখলো একজন কিছুটা দূরে কেমন করে তাকিয়ে আছে। রায়হান ভ্রুকুচকে তাকিয়ে ধমকের স্বরে বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি কি বলেছি শোনোনি? সার্ভেন্টটা হকচকিয়ে দ্রুত নিচে নেমে গেল। অভিদ তাড়াতাড়ি দরজা খুলে রুহিকে দেখে আর পুরো রুমের অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেল। রুহি তখন কাঁদতে কাঁদতে আবারও একটা শোপিস ছুঁড়ে মারছিল দরজার দিকে। ভাগ্যবশত সেটা অভিদের পাশ কাটিয়ে বাইরে গিয়ে পড়ে। অভিদ দ্রুত পায়ে রুহির কাছে গিয়ে রুহিকে চেপে ধরে বলে, রুহি, কি হয়েছে তোমার? এমন করছো কেন? রুহি অভিদকে দেখে হঠাৎ শব্দ করে ডুকরে কেঁদে উঠল। অভিদ অবাক হয়ে যায় রুহির কাজে। রুহি কাঁদতে কাঁদতে অভিদের বুকে ঝাঁপিয়ে পড়ে। রায়হান দুজনকে এমন অবস্থায় দেখে আলতো স্বরে বলল, অভিদ, আমি রুমে যাচ্ছি। আমি নিলয়কে ফোন করে আসতে বলেছি, আর কিছু লাগলে আমাকে ডাকবি, আমি আসছি। রায়হান রুমের দরজা বন্ধ করে বেরিয়ে গেল। অভিদ রুহিকে বুকে আগলে বলল, কি হয়েছে রুহি পাখি? এভাবে ভাঙচুর করছো কেন? নিজের কি অবস্থা করেছো তুমি? রুহি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানেন আপনি? আপনি অনেক খারাপ। আমি কত ডেকেছি আপনাকে, দরজা খোলেননি আপনি। রুহি আবারও শব্দ করে কাঁদতে থাকে। অভিদ রুহিকে ভালো করে দেখতে থাকে। রুহির হাত, কপাল, পা কেটে অবস্থা খারাপ। কাটা স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু রুহির সেদিকে খেয়াল নেই। রুহি এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। পুরো রুমে কাচের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অভিদ রুহিকে সোজা করে বসিয়ে দিয়ে চোখ মুছে দিয়ে অস্থির গলায় বলে,
এভাবে বাচ্চাদের মতো কেউ কাঁদে? তুমি এত বড় মেয়ে হয়ে ভয় পাচ্ছিলে কেন? দেখো তো এসব করে নিজের কি অবস্থা করেছো। রুহি হেসকে তুলে কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে একা রেখে গিয়েছেন কেন? আমি একা ভয় পাই, আপনি জানেন না? রুমে কাউকে না দেখে আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আবার হুট করে কারেন্ট চলে গিয়েছিল, অন্ধকারে আমি অনেক ভয় পাই। আজকে আমার চোখের সামনে ঝাপসা ঝাপসা কত কিছু ভাসছিল, আমার অনেক মাথা ব্যথা করছিল। দরজা খোলার চেষ্টা করছিলাম কিন্তু দরজা খুলতে পারিনি। কারেন্ট আসলেও কেউ খুলে দিতে পারেনি। কথা শেষ হতেই রুহি আবার কাঁদতে থাকে। অভিদ রুহির দুই গালে আদুরে ভাবে হাত রেখে মাথা উঠিয়ে অবাক স্বরে বলে, কারেন্ট চলে গিয়েছিল মানে? বাড়িতে কারেন্ট গেলেও আইপিএস রয়েছে, তাই কারেন্ট যাওয়ার মতো কোনো কিছু ঘটার কথা নেই। রুহি ভাঙা গলায় বলে, আমি কি তাহলে মিথ্যা বলছি? আমাকে বিশ্বাস না হলে আপনি সবাইকে জিজ্ঞেস করে নিয়েন। অভিদ মাথা নেড়ে বলে, আমি তোমাকে কখনো অবিশ্বাস করি না। আচ্ছা, আমি এখন তোমার কাছেই আছি, এবার তুমি কান্না বন্ধ করো। তোমার কত জায়গা কেটে গিয়েছে, একটু ওয়েট করো, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। রুহি ঘন ঘন মাথা নেড়ে অভিদের শার্টের কোণে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনি কোথাও যাবেন না প্লিজ, আমার ভয় করছে। অভিদ এক হাতে রুহিকে জড়িয়ে ধরে রুহির কপালে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, না গেলে কিভাবে আমি তোমার ব্যথা কমাবো? এভাবে থাকলে তো ইনফেকশন হয়ে যাবে। কাজের কারণে অনেক জায়গা কেটে গিয়েছে, বাবুর প্রবলেম হলে। রুহি তবুও নারাজ হয়ে মাথা নাড়িয়ে না করলো। অভিদ রুহিকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। রুহি এক নাগারে কেঁদে যাচ্ছে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। রুহি, বনু, কেমন আছিস? রুহি নিলয়ের গলা শুনে চমকে দরজার দিকে তাকালো। ভাইকে দেখে রুহি আরো আবেগে আপ্লুত হয়ে গেল। বেড থেকে নেমে আবারও কাঁচ পাড়িয়ে দৌড়ে নিলয়কে জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে দেয়। অভিদ রুহিকে উদ্দেশ্য করে ধমকের স্বরে বলল, এই মেয়ে, দেখতে পাচ্ছ না তুমি কাজ আছে? এমনি পা কেটে ফেলেছো, আবার কাটা পা নিয়ে দৌড়াচ্ছ কেন? এখানে এসে বসো। রুহি কাঁদতে কাঁদতে অভিদের দিকে তাকায়। নিলয় রুহিকে দেখে চিন্তিত হয়ে বলে, তোর এই অবস্থা কিভাবে হয়েছে? রুহি কিছু বলল না। নিলয় রুহিকে বেডে বসিয়ে দেয়। রায়হানের কাছে এসে ধীর গলায় বলে, তুই বাড়ির সিসিটিভি ফুটেজটা চেক করিস তো। রুহি বলল কারেন্ট চলে গিয়েছিল, কেউ কি ইচ্ছে করে মেইন সুইচ অফ করেছে নাকি সত্যিই কারেন্ট গিয়েছে? রায়হান অবাক হয়ে বলে, হুট করে মেন সুইচ কে অফ করবে? অভিদ ভ্রুকুচকে বলে। তোর কি মনে হয় এই বাড়িতে কি তেমন মানুষের অভাব রয়েছে? রায়হান মাথা নেড়ে বলে, হ্যাঁ, সেটা তো নেই। ঠিক আছে, আমি দেখব। আমি সার্ভেন্টদের বলছি রুমটা পরিষ্কার করে নিতে। অভিদ মাথা নাড়ালো। রায়হান রুম থেকে বেরিয়ে গেল। অভিদ নিলয়ের কাছে গিয়ে দেখে নিলয় রুহির হাতে পায়ে কপালে ব্যান্ডেজ করে দিয়েছে। রুহি চোখ নিভু নিভু করছে। অভিদ রুহির দিকে ঝুঁকে রুহির গালে হাত রেখে ব্যথাতুর গলায় বলে, ব্যথা করছে কোথাও? রুহি আধো আধো বুলিতে বলে, ঘুম পাচ্ছে আমার। অভিদ নিলয়ের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলে, কি হয়েছে ওর? নিলয় উঠে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে বলে, চিন্তা করবেন না, কিছুই হয়নি। ঘুমের ইঞ্জেকশন দিয়েছি তাই ঘুমাচ্ছে। শীতকাল তাই কাটা স্থানগুলোতে ব্যথা পাবে, সময় মতো মেডিসিন দিয়ে দিবেন। অভিদ স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, ধন্যবাদ তোমাকে, খবর পাওয়ার সাথে সাথে এত তাড়াতাড়ি এসে পড়লে। নিলয় শব্দ করে হেসে বলে, দ্য গ্রেট অভিদ বয়জাদ আমাকে স্মরণ করেছে। না, আসলে তো আমার গর্দান হতেও বেশি সময় লাগবে না। অভিদও হেসে দিল। নিলয় এবার সিরিয়াস হয়ে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। অভিদ কিঞ্চিত ভ্রু কুঁচকে তাকায়। নিলয় গলা ছেড়ে বলে, আপনি তো সারাদিন অফিসে থাকেন, আপনার আরো কত কাজ রয়েছে আপনি তো জানেন। আবার আপনি একজন মাফিয়া। একজন রুহিকে বেশি বেশি সময় দিতে চাইলেও অফিসের কারণে হয়তো দেওয়া না হতেও পারে। রুহিও একা থাকতে ভয় পায়। তাই আমি বলছিলাম যে রুহির সাথে থাকার জন্য মিশুকে এখানে শিফট করে দেব। এটাই আমাদের বলার ছিল, বাকিটা আপনার ডিসিশন। অভিদ আলতো এসে বলে, আমি ভেবে দেখব, তবে আজকে আমার বাড়িতে ডিনার করে যেতে হবে তোমাকে। নিলয় তালা দিয়ে বলে, সরি ভাইয়া, কিছুক্ষণ পরে আমার একটা অনেক বড় অপারেশন রয়েছে, আজকে হবে না। নিলয়ের কথায় অভিদ জোর করার মতো কথা পেল না, তাই বলল, ঠিক আছে, তাহলে তুমি ফ্রি থাকো কবে সেটা আমাকে জানাবে। তোমার সাথে ডিনার করার জন্য আমি অপেক্ষায় থাকবো। নিলয় মুচকি হাসি দিল। নিলয় চলে যাওয়ার পর রায়হান অভিদকে এসে বলে ডিনার করার জন্য নিচে আসতে, কিন্তু অভিদ না করে দিল। অভিদের মন খারাপ বুঝতে পেরে রায়হান আর জোর করলো না। হাজার জোর করলেও অভিদ আর খাবে না।
তাই নিজেও চলে যেতে নিলেই অভিদ কড়াভাবে বলে দিল রায়হানকে ডিনার করে নিতে। রায়হান আবার না খেয়ে থাকতে পারে না, তাই অভিদের কথা মতো ডিনার করে নিল। আজকে অভিদ রুহিকে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। সকালের কড়া রোদ চোখে মুখে আছড়ে পড়তেই রুহির চোখ মুখ কুঁচকে আসে। রুহির মুখের ওপর হাত রাখলেও কোনো কাজ হলো না। কড়া রোদে রশ্মি জালে রুহি বিরক্ত হয়ে তার ঘুমের রেশ কাটানোর চেষ্টা করলো। ঘুম থেকে উঠে বসতে নিলেই মাথা ভার ভার মনে হয়। রুহির মাথায় হাত রেখে আবারও ঘুমিয়ে পড়ে। বিড়বিড় করে বলে, মাথা ব্যথা করছে কেন? রুহি ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে দেখলো অভিদ তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হুট করে এমন চাহনিতে রুহি ভয় পেয়ে চিৎকার দিয়ে পেছনে নিলেই খাটের নিচে পড়ে যায়। অভিদ লাফিয়ে উঠে বসে রুহির কাছে গিয়ে দেখে রুহি চোখ মুখ কুঁচকে শুয়ে রয়েছে। অভিদ রুহির হাত ধরে শোয়া থেকে বসাতে বসাতে অস্থির হয়ে বলে, কি হলো তোমার? ব্যথা পেয়েছো কোথাও? চিৎকার দিলে কেন তুমি? দেখি ওঠো। অভিদ রুহিকে উঠিয়ে বিছানায় বসিয়ে দিয়ে হাত পা দেখতে দেখতে বলে, কোথায় ব্যথা পেয়েছো তুমি? কথা বলছো না কেন? রুহি কাঁদো কাঁদো চেহারা বানিয়ে বলে, কি বলবো আমি? আপনি ভূতের মতো তাকিয়েছিলেন কেন? আমি আপনাকে দেখে ভয় পেয়েই তো পড়ে গেলাম। অভিদ শব্দ করে হেসে ওঠে রুহির কথায়। রুহি মুখ ফুলিয়ে তাকায় অভিদের দিকে। অভিদ হাসতে হাসতে বললে, তাই বুঝি? আমি তোমার দিকে তাকিয়ে না থাকলে বুঝি তুমি আমাকে দেখতে? রুহি ভেঙচি কেটে বলে, আসছে। আমি কাউকে দেখি না। আমি কি আপনার মতো নাকি অন্য কারোর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো? অভিদ রুহির দিকে ঝুঁকে ভ্রু নাচিয়ে বলল, তাই বুঝি? আমি আমার বউকে দেখেছি, এতে কার কি? আমি চাইলে আমার বউকে কিসও করতে পারি। ওয়ান্না সি ইট? রুহির চোখ বড় বড় করে তাকালো অভিদের দিকে। অভিদ ঠোঁট কামড়ে রুহির দিকে তাকায়। রুহি লজ্জায় মাথা নামিয়ে নেয়। অভিদ কিছুটা ফিসফিস করে বলে, কি হলো? টমেটো হয়ে গেলে কেন? তুমি চাইলে কিন্তু আমি কিস করতেই পারি। রুহি লজ্জায় আরো নুয়ে যায়। রাগ দেখানো তো দূর কথা, মুখ দিয়ে কথা বের করার মতো অবস্থা খুঁজে পেল না নিজের মধ্যে। অভিদ আবারও ঠোঁট কামড়ে হাসলো। অভিদ সোজা হয়ে দাঁড়ায় রুহিকে স্বাভাবিক করার জন্য বলে, কেমন লাগছে এখন শরীর? রুহির নিচু স্বরে বলে, ভালো। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। আর তুমি হাঁটতে পারবে তো? রুহি মাথা নেড়ে বলে, জি পারবো। অভিদ রুহির হাত ধরে দাঁড় করিয়ে বলে, কোথায় দেখি, আমার সামনে হেঁটে দেখাও তো। রুহি ভ্রু কুঁচকে বলে, হেঁটে দেখাবো কেন? আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি এভাবে হাঁটতে বলছেন? অভিদ চোখ রাঙিয়ে বলে, বেশি কথা বলো তুমি, চুপচাপ হাঁটো আমার সামনে। আমি দেখতে চাই তোমার পায়ে ব্যথা রয়েছে কিনা। রুহি মুখ ফুলালো অভিদের কথা শুনে। অভিদের সামনে ধূপধাপ করে হাঁটতে থাকে। অভিদ তা দেখে ধমকের স্বরে বলল, একটা থাপ্পড় দেব। এভাবে হাঁটছো কেন? আবার ব্যথা পেতে যাও নাকি? রুহির আবার প্রচন্ড রাগ হলো। একবার হাঁটতে বলে আবার নিজেই ধমক দেয়। রুহি রেগে বলল, কি শুরু করেছেন আপনি? একবার হাঁটতে বলেন আবার নিজেই আমাকে ধমক দিচ্ছেন কেন? অভিদ রেগে বলে, আমি কি তোমায় এভাবে হাঁটতে বলেছি? তোমার পায়ে ব্যথা, তুই মেয়েদের মতো সুন্দর করে হাঁটবে, তুমি এভাবে গন্ডারের মতো হাঁটছো কেন? রুহি চেঁচিয়ে বলে উঠল, কি? আমি গন্ডারের মতো হাঁটি? তুমি চেঁচাচ্ছ কেন? যাও ফ্রেশ হয়ে এসো, তোমার খাবার টাইম হয়ে যাচ্ছে। গো ফাস্ট। রুহি রাগে ফোঁসফোঁস করতে করতে ওয়াশরুমে চলে গেলেও অভিদ নিচে যাওয়ার উদ্দেশ্যে চলে যায়। নিচে এসে দেখে রায়হান সোফায় বসে রয়েছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে একজন সার্ভেন্টকে দেখে যাচ্ছে। অভিদ ভ্রু কুঁচকে রায়হানের দিকে তাকায়। রায়হানের মতিগতি বুঝতে পারল না অভিদ, তাই সোজা রায়হানের সামনে গিয়ে দাঁড়ায়। রায়হান অভিদকে দেখে ধ্যান ভাঙে রায়হানের। রায়হান মাথা তুলে ঠাট্টা স্বরে বলে, কিরে, তোর ঘুম ভাঙলো তাহলে? আমি তো ভাবলাম আজকে উঠবি না আর। অভিদ গম্ভীর গলায় বলে, একদম কথা ঘোরানোর চেষ্টা করবি না। তুই ওই সার্ভেন্টের দিকে এভাবে তাকিয়ে রয়েছিলি কেন? রায়হান নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। অভিদের সামনে দাঁড়িয়ে বলে, এই সার্ভেন্টকে অ্যাপার্টমেন্ট করেছে কে? অভিদ ভ্রু কুঁচকে বলে, কেন তুই করিসনি? অদ্ভুত, আমি কেন করব? আমি কাউকে অ্যাপার্টমেন্ট করার আগে তার যাবতীয় ডিটেলস আগে কালেক্ট করি। রায়হান কথা থামিয়ে কিছু একটা ভাবতে থাকে। অভিদ দাঁতে দাঁত চেপে বলে, মানে কি? এই মহিলা বলেছিল তুই অ্যাপয়েন্টমেন্ট করেছিলি, তাই আমি আর কিছু বলিনি। এখন তুই এসব বলছিস? রায়হান উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, মনে পড়েছে। এই মহিলা তো আমাকে বলেছিল তোর মিস্টার সিনিয়র নাকি অ্যাপার্টমেন্ট করেছিল একে, আর তোকে নাকি ওনার সব ডিটেলস দিয়ে দিয়েছিল ইমেল করে। অভিদ দাঁত কিরমির করে বলে, সব মিথ্যা কথা, বুঝে গিয়েছে আমি কি করতে চেয়েছিল ওরা। রায়হান কপাল ঘষতে ঘষতে বলে, তুই কালকে ঠিকই ধরেছিলি যে ইচ্ছে করেই কারেন্ট আর আইপিএস মেন সুইচ অফ করেছিল
আমি চেক করে দেখেছি সেই মানবটা এই মহিলাই ছিল। তাই তো আমি ওকে দেখেছিলাম, ভাবছিলাম তুই আসলে তোকে জিজ্ঞেস করব। অভিদ এবার সরু দৃষ্টি দিয়ে সেই মহিলা সার্ভেন্টের দিকে তাকায়। তিনিও কেমন আর চোখে তাকাচ্ছেন বারবার। অভিদ দাঁতে দাঁত চেপে বলে, একে আজকে গোডাউনে নিয়ে যাবি, অফিস শেষে আমি সেখানেই যাব। রায়হান মাথা নেড়ে বলে, ঠিক আছে, কিন্তু রুহিকে কি আবারও কালকের মতো একা রেখে যাবি? অভিদ রায়হানের প্রশ্নে কেমন জানি কোলা চোখে রায়হানের দিকে তাকালো। রায়হান সেটা খেয়াল করে ভ্রু কুঁচকে বলে, কি হলো, ওভাবে তাকাচ্ছিস কেন তুই? অভিদ ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, আজকে স্পেশাল কেউ একজন আসবে। রায়হান অবাক হয়ে তাকিয়ে রইল অভিদের দিকে। স্পেশাল কেউ আসবে আর সেটার ব্যাপারে রায়হান কিছুই জানে না ভেবে অনেকটা অবাক হলো রায়হান। চোখ বড় বড় করে উৎসাহিত হয়ে বলে, কে আসবে রে? আমাদের বাড়িতে তো স্পেশাল মানুষ হয়ে আসার মতো কেউ নেই, তাহলে কে আসবে? অভিদ পকেটে হাত গুজে পড়ল, আছে কেউ একজন, আসলেই দেখতে পাবি। রুহি নিচে আসলে গার্ডেনে পাঠিয়ে দিস। অভিদ কথা শেষ করে শীষ বাজাতে বাজাতে বাগানের দিকে চলে গেল। রায়হান দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাতে থাকে। রায়হান টিভি ছেড়ে বসে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলো রুহি নেমে আসছে। রায়হান রুহিকে দেখে রুহির সামনে গিয়ে দাঁড়ালো। রায়হান আচমকা সামনে আসায় রুহি ভয় পেয়ে গেল। রায়হান রুহিকে দেখে বুঝতে পারলো ভয় পেয়েছে, তাই বলল, ভয় পেয়েছো? রুহি ঢোক গেলে মাথা দাঁড়ালো। রায়হান হেসে বলে, আমি তোমার ভাইয়ের মতোই, ভয় পেও না। আমি রায়ান কবিদের ভাইয়ের মতোই। রুহি মুচকি হাসি দিল। রায়হান গার্ডেনের দিকে ইশারা করে বলে, রুহি আলতোভাবে মাথা নাড়িয়ে গার্ডেনের দিকে চলে গেল। রায়হান হালকা হাসি দিয়ে রুহির যাওয়ার দিকে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। রুহি গার্ডেনের দিকে আসতেই দেখতে পেল পুরো জায়গাটা বিভিন্ন দেশি বিদেশি ফুল দিয়ে ভরপুর হয়ে আছে। অন্য পাশে অনেক ফল গাছ রয়েছে, কয়েকটা গাছে রঙিন ফলে ভরপুর হয়ে আছে। সবকিছু দেখে রুহির মন ফ্রেশ হয়ে গেল। রুহি সবকিছু দেখতে দেখতে হাঁটতে থাকে। ধীরে ধীরে অনেক সামনে এগিয়ে আসে। আরো সামনে এগিয়ে আসতে দেখতে পেল একটা বড় সুইমিং পুল। পাশে তাকাতে রুহির চোখ চড়ক গাছ হয়ে গেল। অভিদ খালি গায়ে পুশ আপ করছে। রুহির হিচকি উঠে গেল অভিদকে দেখে। শব্দ শুনে অভিদ রুহির দিকে তাকালো। রুহির সাথে সাথে পেছন ঘুরে গেল। অভিদ বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। টাওয়াল আর ওয়াটার বোতল নিয়ে এগিয়ে আসতে থাকে। রুহি পা চালিয়ে চলে যেতে নিলেই অভিদ পেছন থেকে বলে উঠল, স্টপ হেয়ার রুহি। রুহি তার পা চালানো থামিয়ে দিল। রুহির হেঁচকি থামার নামই নেই। অভিদ রুহির সামনে দাঁড়িয়ে হাতের বোতল এগিয়ে দিতেই রুহি কেড়ে নিয়ে ঢকঢক করে অর্ধেক পানি খেয়ে নেয়। অভিদ হুট করে রুহির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ঠোঁট চেপে হেসে বলে, রুহি, ইউ লুকিং সো হট অ্যান্ড কিউট।